আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যানের 2020 সালে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে সবগুলো বোর্ড প্রশ্নের সমাধান। অর্থাৎ 17 অধ্যায় থেকে 2020 সালে বোর্ডে যতগুলো সৃজনশীল প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমরা আজকের এই একটা ভিডিওতেই সমাধান করব ইনশাল্লাহ। সো আশা করছি তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের সব কিছুই কভার হয়ে যাবে। তবে 17 অধ্যায়ের মধ্যে কয়েকটা জিনিস আসে, খুব বেশি আসে, মানে আছেই টোটাল 6টা জিনিস: গড় মধ্যক প্রচুরক, আর গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ। এই 6টা টপিকই আছে পরিসংখ্যানে। তার মধ্যে 4টা টপিক হচ্ছে সবচেয়ে বেশি আছে, সেটা হচ্ছে গড় মধ্যক প্রচুরক, আর তোমার গণসংখ্যা বহুভুজ, আর অজীব রেখা। প্রচুরকটাও খুব কম আসে। তো এই জন্য যেহেতু মোটামুটি বোর্ড 9টা বা 10টা বোর্ড, প্রত্যেক বোর্ডে 2টা করে সৃজনশীল আসলে 20টা সৃজনশীল। তো আমরা জানি প্রত্যেক বোর্ডেই কিন্তু আমরা যদি দেখি 25 সাল, 24 সাল, 23 সাল, 22 সাল, 20 সাল, প্রত্যেক বোর্ডেই কিন্তু পরিসংখ্যান থেকে 2টা করে সৃজনশীল প্রশ্ন আসে। তো 2টা করে সৃজনশীল প্রশ্ন আসলে প্রত্যেকটা সৃজনশীলে 2টা করে মানে খ থাকবে 2টা, একটা সৃজনশীলে খ একটা, গ একটা, আরেকটা সৃজনশীলে খ একটা, গ আরেকটা, মানে 4টা প্রশ্ন করে থাকে। তো 20টা বোর্ডে 80টা প্রশ্ন, কিন্তু টপিক হচ্ছে আমাদের কয়টা? টপিক হচ্ছে আমাদের মাত্র 4টা বা 6টাই টপিক। সো এই 4টা বা 6টা টপিক 80 বার আসলে মানে অনেকবার রিপিট হবে, তাই না? তো আমরা রিপিট প্রশ্ন পড়ার প্রয়োজন মনে করছি না। আমরা মনে করো যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছে, আবারও রাজশাহী বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে, কুমিল্লা বোর্ডেও আসছে, চিটাগাং বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে। এখন আমরা প্রত্যেকবার এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় করার কোনো প্রয়োজন নাই। আমরা একটা গড় খুব ভালো করে শিখবো, তাহলে বাকিগুলো অটোমেটিক আমরা নিজেরা পারবো। তো আজকের ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের আমরা একটা করে প্রশ্ন ভালো করে সমাধান করব, আর বাকি প্রশ্নগুলা আমরা জাস্ট দেখে যাব। উত্তরগুলো আমি তোমাদের দেখায় রাখবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, পরে উত্তরের সাথে তোমরা স্ক্রিনশট তুলে রাখলে মিলাই নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আর ক নাম্বারটা একটু ডিফারেন্ট আসে প্রত্যেকটা, যদিও খুব বেশি ডিফারেন্ট না, কয়েকটা প্রশ্নে বারবার আসে, তারপরও আমরা ক নাম্বারটা সমাধান করব। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের, প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা প্রশ্নের ক নাম্বার ইনশাল্লাহ আমরা সমাধান করব। তাহলে ক নাম্বার গেল। এবার ক নাম্বারের পরে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, এই জায়গায় DHA1, আবার DHA2, JES2, JES1, এটা মানে কি? দেখো, প্রত্যেকটা বোর্ডে 2টা করে সৃজনশীল আসে। তো আমরা আজকে যেগুলো আলোচনা করতেছি সব 2020 সালে। তো 2020 সালে ঢাকা বোর্ডে কয়টা সৃজনশীল আসছে? 2টা। তো আমাদের বইতে প্রথম যে সৃজনশীলটা, ঢাকা বোর্ড 20 সালের প্রথম যে পরিসংখ্যানের সৃজনশীলটা, সেটাকে আমরা প্রকাশ করতেছি DHA তে, ঢাকা বুঝাচ্ছি 1, মানে 1 নম্বর সৃজনশীল। আর 2 নম্বর সৃজনশীল বুঝাইতে DHA2, মানে ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল। RAG মানে রাজশাহী, রাজশাহীর 1 নম্বর সৃজনশীলটা, মানে আমাদের বইয়ের মধ্যে, আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে প্রথমে যেটা আছে রাজশাহী বোর্ডের, অর্থাৎ রাজশাহী বোর্ডের 2টা সৃজনশীলই পরপর আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর ধরতেছি আমরা, পরবর্তীতে যেটা আছে সেটাকে আমরা 2 নম্বর ধরতেছি। তো এরকম সব বোর্ডের দেখো, CUM দিয়ে কুমিল্লা বুঝাচ্ছি, CH দিয়ে চিটাগং বুঝাচ্ছি, SYL দিয়ে সিলেট বুঝাচ্ছি, BAR দিয়ে বরিশাল বুঝাচ্ছি, DIN দিয়ে দিনাজপুর বুঝাচ্ছি, MYM দিয়ে ময়মনসিংহ বুঝাচ্ছি। সো আর JES হচ্ছে যশোর, রাজশাহী, ঢাকা। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো তুমি শুরুর দিকে অবশ্যই খুব ভালো করে ভিডিওগুলো দেখবে, কারণ শুরুর দিকেই আমরা এই টপিকগুলো পাবো, আর এগুলো যখন আমাদের সমাধান হয়ে যাবে, পরবর্তীগুলো দেখবো আমাদের খুব দ্রুত আমরা শেষ, শুধু ক নাম্বার সমাধান করব, আর খ আর গ আমি জাস্ট অ্যান্সারটা দেখায় রাখবো আর বলে রাখবো যে কোন কোন প্রশ্ন আসছে। তো এই জন্য কোন বোর্ডে আসছে, তো এই জন্য হচ্ছে শুরু থেকে ভালো করে তোমরা একটু দেখবা। আর তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো, তারা অলরেডি আশা করি বুঝতে পারছো যে বইটা আসলে তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে। তোমরা বই সংগ্রহ করার পরে তোমাদের এই বইতে যত রকমের ফিচার দেওয়া আছে, এটার আশা করি সব সুফল তোমরা নিতে পারতেছো। এখানে অধ্যায়ভিত্তিক ভাবে তোমার হচ্ছে বোর্ড প্রশ্ন টাইপ ওয়াইজ ভাবে, তাছাড়া তোমাদের MCQ প্রশ্নগুলোরও কিন্তু আমাদের এরকম ভিডিও আছে, প্রত্যেকটা সৃজনশীলের ভিডিও আছে, প্রত্যেকটা অনুশীলনের প্রশ্নের ভিডিও আছে, উত্তর তো বইতে আছে, ভিডিও কিন্তু আছে, জাস্ট স্ক্যান করেই তুমি দেখে নিতে পারতেছো।
তো যারা বইটা এখনো সংগ্রহ করো নাই, আমি তোমাদের বলবো বইটা সংগ্রহ করো। অবশ্যই অবশ্যই তুমি বই কেনার পরে মনে হবে যে না, ঠিকঠাক একটা বই কিনছি। তো তুমি কিনে ফেলো এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন মানে হচ্ছে তাদেরকে জানিয়ে দাও যে হ্যাঁ বইটা কিনে ফেলতে পারো, কারণ বইটা আসলেই ভালো, যদি তোমার ভালো মনে হয়। আমি বলছি না তোমার ভালো না মনে হইলে কিনার দরকার নাই, তোমার ফ্রেন্ডদেরকে বলার দরকার নেই, তুমি কিনে দেখো একটা, যদি ভালো মনে হয় সবাইকে বলো যে হ্যাঁ কিনো, সবারই উপকার হবে তাহলে। তো যাই হোক, আমরা আমাদের বইয়ের প্রথমে 2020 সালের প্রথম যে সৃজনশীলটা দেখব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের সৃজনশীল। এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের সৃজনশীল, প্রথম সৃজনশীলটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, আমাদের এরকম টেবিল আকারে প্রশ্ন দেওয়া থাকে। নর্মালি উদ্দীপক দুইটা টাইপের থাকে, নর্মালি না, এই দুইটা টাইপের বাইরে উদ্দীপক হয় না। একটা হচ্ছে এই টেবিল দিয়ে প্রশ্ন আসবে, আরেকটা হচ্ছে তোমাকে অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে, অর্থাৎ টেবিল ছাড়া, অশ্রেণীকৃত। তো টেবিল দিয়েই তোমার ম্যাক্সিমাম প্রশ্ন, হয়তো 2020 সালে তুমি দেখবে সবগুলোই টেবিল দিয়েই আছে। কিন্তু যদি টেবিল ছাড়াও হয় কোনোটা, আমরা সেটাও আলোচনা করে ফেলবো, সমস্যা নাই। আমাদের এর আগে যেগুলো আমরা তোমরা হয়তো বা দেখে ফেলছো, 25 সাল, 24 সাল, 23 সাল, ওইখানে অলরেডি তোমরা দেখছো যে কিছু কিছু প্রশ্ন, একটা বা দুইটা প্রশ্ন টেবিল ছাড়া আসে। তো টেবিল ছাড়া আসলে সেটাকে টেবিল গণসংখ্যা নিবেশন সারণীতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা সেখানে দেখিয়েছি। বাট 2020 সালের কোনো প্রশ্নেও যদি এসে থাকে আমরা সেটা দেখাবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। তাহলে চলো আমরা আর কথা না বাড়াই ঢাকা বোর্ড 2020 সালের 1 নম্বর সৃজনশীলটা সমাধান করি। এখানে প্রথমে তুমি যদি খেয়াল করো, এই জায়গার মধ্যে তুমি দেখতে পাবা একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, যেখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নেই এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার একটা টেবিল দেওয়া আছে, ভালো কথা। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। এখন কোনটা মধ্যক শ্রেণী এটা আমাদের বের করতে হবে। এই মধ্যক শ্রেণীটা তোমার এই ক নম্বরে এরকম যেভাবে এই প্রশ্নটা আসলো, আবার মধ্যক নির্ণয় করতে গেলেও কিন্তু আমাদের এই মধ্যক শ্রেণীটা বের করতে হয়। তো মধ্যক শ্রেণী কিভাবে বের করে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে মধ্যক শ্রেণীর বের করতে গেলে বা মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে তিনটা কলাম আঁকতে হয়। একটা হচ্ছে প্রাপ্ত নাম্বার, মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর কি, ঠিক আছে। এখানে তুমি প্রাপ্ত নাম্বার না লিখে শ্রেণী ব্যাপ্তিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। পরবর্তীতে লিখবা গণসংখ্যা, এই যে এই গণসংখ্যাটা। আর তোমাকে নিজস্বভাবে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমরা কোনগুলো দিব, এখানে যেইগুলো আছে সবগুলো শ্রেণীব্যাপ্তি বসাই দিব, আর এখানে যে গণসংখ্যাগুলো আছে সেই গণসংখ্যাগুলো আমরা এখানে বসাই দিব। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হলে প্রথম ঘরে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যা ততই হবে। প্রথম ঘরে গণসংখ্যা 6 মানে ক্রমযোজিত গণসংখ্যা 6। এর পরের হিসাব হবে কোনাকুনি, এই 6-এর সাথে এই 10 কোনাকুনি যোগ হবে, 6-এর সাথে 10 যোগ করলে কত হয় 16, 16-এর সাথে এই 12 যোগ হবে, 16-এর সাথে 12 যোগ করলে কত হয় 28, 28-এর সাথে 9 যোগ করলে 37, 37-এর সাথে 8 যোগ করলে 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। এভাবে তুমি প্রথম ঘরে শুধু সোজাসুজি হবে আর বাকি সব কোনাকুনি যোগ করে করে হবে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করে এইটা হবে, এটার সাথে এটা যোগ করে এইটা হবে, এটার সাথে এটা যোগ করে এইটা, এভাবে তুমি সবগুলা মান বের করে ফেলবা ক্রমযোজিত গণসংখ্যা। সো আশা করি তোমরা এখন বুঝে গেছো কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। ওকে ফাইন। এবার আসো মধ্যক শ্রেণী নির্ণয় করব আমরা। মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে সবগুলো গণসংখ্যা যোগ করতে হয়। সবাই মনোযোগ দিয়ে কিন্তু এটা শুনবা, কারণ সামনে অনেকগুলো মধ্যক দেখতে পাবা। তো সেখানেও মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয়, বাট সেখানে আমি এত ডিটেইলে আর আলোচনা করব না, তাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে এই সবগুলা মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলবা। এখানে এই সবগুলো গণসংখ্যা যদি যোগ করি তাহলে হয় 50, আর n এর মান হবে 50। মনে রাখবা সবগুলা গণসংখ্যা যোগ করলে যেটা হয় সেটাকে মোট গণসংখ্যা বলে, আর মোট গণসংখ্যাকে n দিয়ে প্রকাশ করা হয়। এবার এই মোট গণসংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো, অর্থাৎ এই n কে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো। তো দেখো n কে আমরা 2 দিয়ে ভাগ করে ফেললাম, অর্থাৎ 50 কে 2 দিয়ে ভাগ করে ফেললাম, কত হয় 25। এই 25তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক। এই 25তম পদের যেই মান সেটাই আমাদের মধ্যক। এখন আমরা কিভাবে বুঝবো যে 25তম পদ কোথায় আছে, এখানে কোনটা 25তম পদ, বা এখানে যেগুলো শ্রেণী আছে কোন শ্রেণীতে 25তম পদ আছে, এটা আমাদের খুঁজে পেতে হবে। তো কোন শ্রেণীতে 25তম পদ আছে এটা বের করার নিয়ম হচ্ছে এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা দেখে।
ক্রম আমাদের নর্মালি পদ শুরু হয় কত, প্রথম থেকে একতম পদ, দুইতম পদ, তিনতম পদ, তাই না? এই যে ক্রমযোজিত গণসংখ্যা 6, এর মানে হচ্ছে একতম পদ থেকে 6তম পদ পর্যন্ত মান, 6তম পদ পর্যন্ত যতগুলো মান আছে সবগুলো এই ঘরে আছে, অর্থাৎ প্রথম শ্রেণীতে আছে। এবার 6 এর পরে শুরু হবে কত বলতো? 6 এর পরে শুরু হবে 7, 7 থেকে 16তম পদ পর্যন্ত এই ঘরে আছে। 16 এর পরে শুরু হবে 17, 17 থেকে 28 পর্যন্ত এই ঘরে। 28 এর পর শুরু হয় 29, 29 থেকে 37 এখানে। 38 থেকে 45 এখানে। 45 এর পরে 46, 46 থেকে 50তম পদ পর্যন্ত এইখানে অবস্থান করবে। তো আমরা খুঁজতেছি 25তম পদকে। কোথায় আছে এই 25তম পদ? এই 25তম পদ কিন্তু 17 থেকে 28 এর মধ্যে আছে, তাই না? 17 থেকে 28 এর মধ্যেই তো 25 অবস্থিত। তার মানে 25তম পদটা আমাদের এইখানে আছে। তার মানে এই বরাবর যে শ্রেণীটা আছে, এই যে 61 থেকে 65, এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। সো মধ্যক শ্রেণী কিভাবে বের করে আশা করি বুঝে গেছো। সবগুলো গণসংখ্যা যোগ করবা, যোগ করার পর যত হয় তাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যেই মানটা আসে সেটাই ক্রমযোজিত থেকে খুঁজে খুঁজে বের করবা। তুমি যদি না বুঝো কিভাবে খুঁজে বের করতে হয়, তুমি এই অংশটা আবার টেনে দেখো, এই যে এখানে আমি যেটা লিখলাম এগুলো আবার টেনে দেখো, তাহলে বুঝতে পারবা। তো 25তম পদ আমরা পেয়ে গেছি 61 থেকে 65 মধ্যে আছে। তার মানে আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে 61 থেকে 65 শ্রেণী। তা আমরা এখানে বলে দেব মধ্যক শ্রেণীটা হচ্ছে 61 থেকে 65 শ্রেণী। এখন আমাদের প্রশ্নে কি বলছে? মধ্যক শ্রেণী বের করতে বলছে শুধু। দেখি তো, আমাদের প্রশ্নে বলছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে, মধ্যক শ্রেণী না কিন্তু। মধ্যক শ্রেণী বের করবা ঠিক আছে, তাহলে মধ্যক শ্রেণীর পরে যে শ্রেণীটা হবে সেটার মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে খেয়াল করি মধ্যক শ্রেণীর পরের শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী যেহেতু আমাদের এখানে আসলো যে 61 থেকে 65, তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী হচ্ছে 66 থেকে 70। মধ্যক শ্রেণীর পরের শ্রেণী কত? 66 থেকে 70। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী। তো এই মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী হচ্ছে 66 থেকে 70। এই যে দেখো আমরা এখানে লিখলাম মধ্যক শ্রেণীর পরের শ্রেণী হলো 66 থেকে 70। তার মানে আমরা এখন বলতে পারি যে এই যে 66 থেকে 70 এটার মধ্যবিন্দু বের করব। তো 66 থেকে 70 বা যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে ওই শ্রেণীর নিম্নসীমার সাথে উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। প্রত্যেক শ্রেণীর প্রথম মানটা হয় নিম্নসীমা, পরের মানটা হয় উচ্চসীমা। তার মানে এখানে নিম্নসীমা 66 আর উচ্চসীমা 70। তার মানে এখানে আমরা এই 66 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। এই যে দেখো 66 আর 70, মধ্যক শ্রেণী পরবর্তী শ্রেণী 66 আর 70 আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তো এই যে 66 আর 70, এখানে একটু কারেকশন, এটা হচ্ছে 66। ওকে, তো 66 আর 70 যদি আমরা যোগ করি তাহলে হয় 136, 136কে 2 দিয়ে ভাগ করলে হবে 68। তার মানে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 68। আশা করি এটা তোমরা সবাই এখন ক্লিয়ার হয়ে গিয়েছো। তো ক নাম্বার শেষ। মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয় এটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্বাস না হলে তুমি এখানে দেখো, এই যে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গড় কতবার আসছে। তো এটা দেখে আশা করি তুমি বুঝতে পারতেছো যে কোনগুলো গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত পদ্ধতির গড় গুরুত্বপূর্ণ, গণসংখ্যা বহুভুজ গুরুত্বপূর্ণ, অজীব রেখা গুরুত্বপূর্ণ, মধ্যক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সংক্ষিপ্ত পদ্ধতির গড় এটা সবাই একটু ভালো করে বুঝো, তাহলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে বলতেছে এই টেবিলে। মনে রাখবা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে আমাদের 5টা কলাম লাগে, একটা টেবিলের 5টা কলাম লাগে। তুমি যদি খেয়াল করো এই টেবিলে কলাম মাত্র 2টা, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, মানে 2টা জিনিসের মান দেওয়া আছে। এগুলো যদিও কলাম না, এগুলো রো, বাট লম্বালম্বি লিখলে কলাম আর কি। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা 2টা মান দেওয়া আছে, আমার লাগবে 5টা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে। তো আমরা এখানে এই 5 কলাম বিশিষ্ট একটা টেবিল অঙ্কন করব। করার পরে তোমার এখানে যে শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া আছে সেগুলো তুমি লিখবা, যেভাবে দেওয়া আছে প্রশ্নে সেটা লিখবা। প্রশ্নে যে গণসংখ্যা দেওয়া আছে এই গণসংখ্যা 3 নম্বর কলামে তুমি লিখে ফেলবা। প্রশ্নে এই 2টা জিনিস দেওয়া আছে, তবে গণসংখ্যাকে আমরা এফআই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আর বাকি 3টা শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর নাম হবে মধ্যমান। সো মধ্যমান কিভাবে বের করে কতে আমরা অলরেডি দেখছি যে নিম্নসীমা আর উচ্চসীমা এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 51 আর 55 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 53, তার মানে মধ্যমান 53। 56 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 58, তার মানে মধ্যমান হচ্ছে 58। এইভাবে তুমি সবগুলো নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে এই মধ্যমানগুলো বসায় ফেলবা, তাহলে মধ্যমান কিন্তু হয়ে গেল। এবার আসো ধাপ বিচ্যুতি।
ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করব? আচ্ছা, ধাপ বিচ্যুতি যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা বলতে পারো ভাই এটা কি? দেখো, এ হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়। তুমি গড় নির্ণয় করার আগে নিজে অনুমান করে একটা গড় ধরে নেবা, এটাকে আনুমানিক গড়ও বলে, অনুমিত গড়ও বলে, যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এই মানটা ধরা হয় মধ্যমানগুলো থেকে। এখানে যতগুলো মধ্যমান আছে এই সবগুলো মধ্যমান থেকে যে কোনো একটা মধ্যমানকে আমরা আনুমানিক গড় ধরবো। সো নর্মালি যে কোনো একটাকে ধরলেই হয়, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে না কেউ। বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হচ্ছে, যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? 12। এই 12 বরাবর যে মধ্যমানটা আমরা দেখব 63 আছে, এটাকেই আমরা আনুমানিক গড় ধরবো। অর্থাৎ যেই বরাবর গণসংখ্যা বেশি সেই বরাবর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরবো। তার মানে 12 বরাবর মধ্যমান হচ্ছে 63, তার মানে 63কে আমরা এ বা আনুমানিক গড় বা অনুমিত গড় ধরে নেব। তার মানে এর মান হচ্ছে 63, এটাই হচ্ছে আনুমানিক গড়। এবার আসলে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা, এই মধ্যমানকে এক্স আই দিয়ে প্রকাশ করে, আর ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। ধাপ বিচ্যুতির মানগুলো পেতে হলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, যে সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এখন এক্স আই এর মান তো তুমি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা এক্স আই। এর মান ফিক্সড, এর মান হচ্ছে 63। কিন্তু এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এটা আমরা আমাদের এই টেবিল থেকে শ্রেণী ব্যাপ্তিগুলো থেকে পেয়ে যাবো এইচ এর মান। কিভাবে? যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা তুমি বিয়োগ করে দাও, তাহলে যত হয় সেটাই হচ্ছে এইচ এর মান। 56 থেকে যদি 51 বিয়োগ করো কত হয়? 5। তার মানে এইচ এর মান হচ্ছে 5। তাহলে আশা করি বুঝতে পেরেছো এইচ এর মান কিভাবে বের করতে হবে। যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিব। তাহলে 56 থেকে যদি 51 বিয়োগ করি 5, এইচ এর মান হচ্ছে 5। ওকে, যাই হোক, এখন আমরা আসি এখানে মান বের করি। প্রথম ঘরের মান বের করব আমরা। তাহলে প্রথম ঘরে আমরা মান বের করতে হলে এই সূত্রতে প্রথমে এক্স আই এর মান বসাবো। এক্স আই এর মান কত দেখো তো? প্রথম ঘরে এক্স আই এর মান হচ্ছে 53। সো 53 বসাইলাম আমরা, মাইনাস এ এর মান সব সময় 63, তাহলে 53 মাইনাস 63 ডিভাইডেড বাই এইচ। এইচ এর মান মাত্র আমরা দেখলাম 5, তার মানে এইচ এর মান 5। এখন 53 থেকে 63 বিয়োগ করলে -10 অর্থাৎ -10 হবে। -10 কে 5 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে হবে -2। তার মানে এভাবে আমরা এখানে -2 পেয়েছি। ঠিক সেম ভাবে পরের ঘরে এক্স আই এর মান কত দেখো তো? পরের ঘরে এক্স আই এর মান হচ্ছে 58। আর 63 তো সবসময় ফিক্সড, এর মান সবসময় 63 থাকবে, আর এইচ এর মানও সবসময় 5 থাকবে। 58 থেকে 63 বিয়োগ করলে হয় -5। -5 কে +5 দিয়ে যদি ভাগ করি তাহলে -1 হয়, তা -1। এইভাবে তুমি সবগুলো মান বের করে ফেলবা, তাহলে ধাপ বিচ্যুতি তোমার নির্ণয় করা হয়ে যাবে। ধাপ বিচ্যুতি নির্ণয় করা হয়ে গেলে এখন তোমার কাজ হচ্ছে এই গণসংখ্যার সাথে এই ধাপ বিচ্যুতি, এই দুটো জিনিস গুণ করা। এফ আই এর সাথে ইউআই গুণ করা, অর্থাৎ গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, এটা করবা তুমি। গণসংখ্যা হচ্ছে এফ আই, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। এফ আই এর সাথে ইউআই গুণ করবা। তো এফ আই এর মান হচ্ছে 6, ইউআই এর মান হচ্ছে -2। 6 এর সাথে -2 যদি আমরা গুণ করি তাহলে হবে -12। 10 এর সাথে -1 গুণ করলে -10, 12 এর সাথে 0 গুণ করলে 0, 9 এর সাথে 1 গুণ করলে 9, 8 এর সাথে 2 গুণ করলে 16, 5 এর সাথে 3 গুণ করলে 15। এইভাবে তুমি সবগুলা গুণ করে ফেলবা। এবার আসো, টেবিলের কাজ এখনো শেষ হয় নাই। এখন আমরা এখানে যতগুলা গণসংখ্যা আছে সবগুলা গণসংখ্যা যোগ করে দিব। সবগুলা গণসংখ্যা যোগ করলে হয় 50। এটা মোট গণসংখ্যা, এটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। আরেকটা জিনিস যোগ করব, এই এফ আই ইউআই এর যতগুলা মান আসছে সবগুলা মান যোগ করে ফেলবো। যোগ করব কি দিয়ে? ক্যালকুলেটর দিয়ে। সো একটা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর লিখবা -12, তারপর লিখবা -10 +0 +9 +16 +15, এরপর ইকুয়াল বাটনে ক্লিক করবা, দেখবা আসবে 18। তার মানে এই সবগুলোর যোগফল কি? 18। তো এটা কার যোগফল? এটা হচ্ছে এফ আই ইউআই এর যোগফল। তো যোগফলের একটা চিহ্ন আছে, এই চিহ্ন বোঝায়, এটা দিয়ে বোঝায় সামেশন চিহ্ন। সামেশন মানে যোগফল। কার যোগফলে? যে সামেশন অফ এফ আই ইউআই, এফ আই ইউআই এর যোগফল কত? 18। এই জন্য এই 18কে সামেশন অফ এফ আই ইউআই দিয়ে প্রকাশ করা হয়। আমাদের টেবিলের কাজ শেষ। এখন আমরা গড়ের সূত্র দেখব, সূত্র দেখলে আমরা পারবো। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে গড় দুই ভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। গাণিতিক গড় পরীক্ষায় আসে না বললেই চলে, যেমন 2020 সালে আমরা এখন করতেছি, 2020 সালে গাণিতিক গড় থেকে কোনো প্রশ্নই আসে না, বুঝতে পারছো? তবে মাঝে মাঝে
কোনো বোর্ডে কোনো সালে একবার দিয়ে দেয় কোনো বোর্ডে। তো এই জন্য তুমি শিখে রাখলে ভালো আর কি। যাই হোক, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, এটাই সবচেয়ে বেশি আসে। এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় এক্স বার, এটার সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র। এখন এর মান কি বলো তো ভাই? এর মান ওই যে তুমি 63 ধরে নিয়েছো এর মান, তার মানে এর মান হচ্ছে 63। সামেশন অফ এফ আই ইউ এর মান কত? 18। এই যে সামেশন অফ এফ আই ইউ এর মান 18 বসাই দিলাম। এন এর মান কত? 50। এই যে এন এর মান এখানে 50 বসাই দিলাম। এইচ এর মান যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে 5 হয়। এইচ এর মান হচ্ছে 5। তো মানগুলো আমরা এখানে বসাই দিব, আর পাশেই এই পাশে লিখেও দিব যে মানগুলোর। ওকে, এবার হচ্ছে ক্যালকুলেট করে ফেলো। 18 সাথে 5 গুণ করলে হয় 90, নিচে হচ্ছে 50। এবার তুমি 90 কে 50 দিয়ে ভাগ করবা, 1 পয়েন্ট সামথিং হবে, তার সাথে 63 যোগ করে ফেলবা। সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় গড়। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেট করি, এটার অ্যান্সার আসে কত? এটার অ্যান্সার যদি আমরা একটু দেখতে যাই, অ্যান্সার আসে তোমার হচ্ছে 64.8। ঠিক আছে, কি আসবে? 64.8। আচ্ছা, এখানে তোমরা অনেক কিউআর কোড দেখতে পাচ্ছ। এই যে একটা কিউআর কোড আছে, যদি আমি কিউআর কোডগুলোকে হচ্ছে কালি দিয়ে রাখছি, স্ক্যান করলে কিছু হবে না, কারণ এই কিউআর কোডটা কিন্তু আসলে এক্সাক্ট কিউআর কোড না। ঠিক আছে, এটা স্ক্যান করলে কোনো কিছু হবে না। তুমি বই, তোমার কাছে যে বইটা আছে ওই বইয়ের কিউআর কোডগুলো আসলে এগুলো জাস্ট ডামি কিউআর কোড, অর্থাৎ এগুলো জাস্ট শো, এমনি দিয়ে রাখছি আমরা এখনো। কারণ আমি তো ভিডিও এখনো বানাচ্ছি, এই যে আমি এখনো তো ভিডিও তো এখন তো আপলোড হয় না, আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি, তো ভিডিওটা আপলোড দিব, তারপরে ওই আপলোড দেওয়ার পর যে লিঙ্কটা হবে সেই লিঙ্কের আদলে একটা কিউআর কোড জেনারেট করে পরে এখানে এসে সেই আসল কিউআর কোডটা রিপ্লেস করব। সো এই কিউআর কোডগুলো স্ক্যান করে কোনো কাজ হবে না আপাতত। ওকে, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিভাবে নির্ণয় করে ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু বুঝে গেছো। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকে আছে হয়তো বা বড় আমার থেকে, তাদেরকে শ্রদ্ধার সহিত বলতেছি, বাট স্টুডেন্টদের পড়াই তো, এই জন্য ছোট্ট বন্ধুরা বলে ফেলছি, সমস্যা নাই। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে এখানে বলা হচ্ছে বিবরণ সহ উপাত্ত। অনেক শিক্ষক ভিডিও দেখে, যেমন আমিও অনেক সময় যে জিনিস হয়তো বা আমার আর কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আমি অন্যান্য টিচারের ভিডিও দেখি, তো সেই ক্ষেত্রে অনেক সময় টিচাররাও হচ্ছে ভিডিও দেখে। ওকে, গ নাম্বার হচ্ছে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এবার গ্রাফ, সবসময় গতে একটা গ্রাফ থাকে, এটা মোটামুটি সব প্রশ্নেই, দুই একটা প্রশ্নে 100টার মধ্যে একটা প্রশ্ন পাবো গতে গ্রাফ দেয় না, বাট সব প্রশ্নেই গ্রাফ দেওয়া থাকে গতে। তো বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে বলতেছে। এই যে টেবিলটা, এটার অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো। সো অজীব রেখা কিভাবে অঙ্কন করে সেটা আমরা দেখি। তো অজীব রেখা অঙ্কন করতে গেলেও ভাইয়া তোমার হচ্ছে টেবিলের মধ্যে তিনটা জিনিস লাগবে, একটা টেবিলে তিনটা কলাম লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। এটা কতেই আমরা দেখছি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয়। তবে অজীব রেখা অঙ্কন করতে গেলেও এই টেবিলে তিনটা কলাম লাগবে। সো তিনটা কলাম আমরা এখানে অঙ্কন করে ফেললাম, সমস্যা নাই, অঙ্কন করছি। এবার আমার যে কাজটা হবে সেটা হচ্ছে একটা গ্রাফ নিব আমরা। ঠিক আছে, অর্থাৎ একটা আমরা হচ্ছে এই যে এরকম একটা গ্রাফ নেব। ওকে, এই যে একটা গ্রাফ, এখানে খেয়াল করো, এই যে একটা গ্রাফ নিলাম। এই গ্রাফের মধ্যে আমরা দুইটা অক্ষ আঁকবো। যে আমরা 17 অধ্যায়ের যে গ্রাফই অঙ্কন করি না কেন, এই দুইটা অক্ষ অঙ্কন করতেই হবে। এই যে এই বরাবর একটা দাগ দিব, আর এই বরাবর একটা দাগ দিব। এটাকে আনুভূমিক লাইন বলে। এই বরাবরের দাগটার মধ্যে, এই বরাবর দাগটার নাম হচ্ছে এক্স অক্ষ। এটার নাম দিব আমরা এক্স ও এক্স প্রাইম। ডান দিক থেকে শুরু হবে এক্স ও এক্স প্রাইম। আর এই বরাবর দাগটাকে বলে ওয়াই অক্ষ, এটার নাম দিব ওয়াই ও ওয়াই প্রাইম। তো এইভাবে হচ্ছে নামগুলা দিতে হবে। এটা সবগুলা গ্রাফের ক্ষেত্রে, গণসংখ্যা, বহুভুজ বলো, অজীব রেখা বলো, আয়ত রেখা বলো, এই নাম দিতেই হবে। এবার এই এক্স অক্ষ বরাবর আমি কার মান বসাবো সেটা তোমার লিখে দিতে হবে। তো অজীব রেখা অঙ্কন করতে গেলে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমাগুলো বসাইতে হয়। সেখানে তুমি লিখে দিবা শ্রেণীর উচ্চ সীমা। ওয়াই অক্ষ বরাবর মানগুলো বসাতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তো এখানে তুমি লিখে দিবা ক্রমযোজিত গণসংখ্যা। এটা কিন্তু সবগুলো গ্রাফের জন্য, এটা শুধু অজীব রেখার ক্ষেত্রে। এক্স অক্ষে শ্রেণীর উচ্চ সীমা, ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা। এখন শ্রেণীর উচ্চ সীমাগুলো আমরা এখানে লিখব। এখন শ্রেণীর উচ্চসীমা কোনগুলো ভাই? তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের এখানে শ্রেণীর উচ্চসীমা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর প্রথম মান নিম্নসীমা, পরেরটা উচ্চসীমা। অর্থাৎ বাম দিকের মানগুলো নিম্নসীমা, ডান দিকের মানগুলো উচ্চসীমা। সো আমরা এই উচ্চসীমাগুলো বসাবো 55, 60, 65, 70, 75, 80
এই মানগুলো আমরা বসাবো। তবে এখানে আমরা একটা মান এক্সট্রা বসাবো, এক্সট্রা একটা উচ্চসীমা বসাবো। কেন সেটা এক্সট্রা বসাচ্ছি সেটা আমরা পরে জানবো, কোনো সমস্যা নাই। তবে তুমি যদি এখানে খেয়াল করো কোনটা আমরা বসাবো, দেখো এখানে প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটার উচ্চসীমা কত হইতো সেটা আমরা বসাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা উচ্চসীমা 5 5 করে কমে, দেখো 70 থেকে 5 কম 65, 65 থেকে 5 কম 60, 60 থেকে 5 কম 55। তার মানে এর আগে যদি কোনো উচ্চসীমা থাকতো সেটাও 5 কম 50 হইতো। তার মানে আমরা 50 থেকে লেখা শুরু করব 80 পর্যন্ত। 50 থেকে কত 80 পর্যন্ত আমরা লিখব। তো চলো 50 থেকে 80 পর্যন্ত আমরা লেখা শুরু করি। তো এরকম একটা এক্স অক্ষ দিব, এই এক্স অক্ষের মধ্যে আমরা শুরু করব 50 থেকে। তো 50 থেকে শুরু করে 80 পর্যন্ত লিখব। তবে লেখার নিয়ম হচ্ছে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে ও বিন্দুতে ছেদ করছে এখান থেকে তুমি 5টা ঘর গ্যাপ দিবা, 5টা ঘর 6টা ঘর 7টা ঘর যতগুলা দিবা তুমি একটা গ্যাপ দিতে হবে। তবে নর্মালি গ্যাপটা দিবে কি এরকম, তোমার গ্রাফের মধ্যে দেখবে এরকম একটু মোটা কালারের 5 ঘর পর পর একটু মোটা কালারের একটা দাগ আছে, ওই মোটা কালার পর্যন্ত তুমি হচ্ছে গ্যাপ রাখবা। এবার সেখানে 5 ঘর হোক 6 ঘর হোক 7 ঘর হোক। আচ্ছা, তো গ্যাপ রেখে তারপর আমি 50 লিখবো। এখন কেন 50 লিখতেছি, ওই যে আমাদের হিসাব শুরু হবে 50 থেকে, যে এখান থেকে 50 থেকে। তো 50 লিখলাম। 50 লিখার পরে আমরা লিখবো কত, তুমি যদি এখানে খেয়াল করো 50 এর পর 55 60, তার মানে 5 5 করে বাড়বে, কত পর্যন্ত লিখবো 80 পর্যন্ত লিখবো। তো দেখো 50 এর পরে এই যে 55, তারপর আরো 5 ঘর পরে 60, 5 ঘর পরে 65, 70, 75, 80, 80 পর্যন্ত আমি লিখে ফেললাম। মানে উচ্চ সীমাগুলো আমি এখানে বসাই ফেললাম। এবার ওয়াই অক্ষে আমি বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা যদি খেয়াল করে এখানে আমাদের সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 50। এখন তোমার এই ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসানো মানে তোমার এখানে 50 ঘর পর্যন্ত মান লাগবে, 50 ঘর। এখন কথা হচ্ছে ভাই 50 ঘর আমার এখানে জায়গা হবে কিনা, ম্যাক্সিমাম ক্ষেত্রে জায়গা হবে না। ম্যাক্সিমাম টাইম দেখবা যে 50 ঘর জায়গা হচ্ছে না, আবার দেখবা যে না জায়গা হচ্ছে কিন্তু গ্রাফটা দেখতে কেমন হয়ে যাচ্ছে, এই অংশ এতটুক আবার এই অংশ অনেক লম্বা হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর দেখাবে না। সৌন্দর্যের একটা বিষয় আছে, বলে না অনেক সময় আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এটাই মানুষ বেশি করে তাই না। তাকে দেখতে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এই লোক ভালো, সে ভালো ভালো না সেটা জানি না, বাট দেখে তার চেহারা চুরু চাল চলন দেখে মনে হচ্ছে ভালো, তারপরে আমি তার সাথে হয়তো বা কথা বলবো বা কোনো কিছু অ্যাপ্রোচ করবো এরকম। তো তোমার এখানে মার্ক দেওয়ার ক্ষেত্রে যখন দেখবে তোমার হাতের লেখা সুন্দর, গ্রাফগুলো ঠিকঠাক আছে, কাটাছিড়া কম, তখন স্যারের মধ্যে অটোমেটিক একটা ভাইব চলে আসে যে এই বনে ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তো তখন তোমাকে তুমি মার্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো এই জন্য আমরা যতই বলি যে আরে আমার ম্যাথ ঠিক থাকলে নাম্বার পেয়ে যাবে, এত সুন্দর করে লেখার কি আছে, না না না, এটা সত্যি না, ঠিক আছে। তুমি অবশ্যই ম্যাথের মধ্যেও কিন্তু সৌন্দর্যের প্রায়োরিটি থাকবে। আমিও নর্মালি যদি কোনো স্টুডেন্টের খাতা যদি দেখার চেষ্টা করি, আমি যদি দেখি আমি কি 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 জিনিস দিয়ে আমার মাইন্ড চেঞ্জ হয় আমি একটু বলি। সেটা হচ্ছে যদি আমি দেখি যে হচ্ছে তার হাতের লেখা সুন্দর, তার অ্যান্সারগুলো খুবই সুন্দর, কনসাইজ, এক্সট্রা কিছু লেখে নাই আবার কম কিছু লেখে নাই, লেখার সাইজ ঠিক আছে, অনেকে অনেক বড় করে লেখে, অনেকে খুব ছোট করে লেখে, না সাইজ ঠিক আছে, লেখাগুলো পড়তে আমার কাছে খুবই ইজি মনে হচ্ছে। এবং প্রথম 2-1টা সৃজনশীল দেখতে পাচ্ছে যে সে একদম অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে, 100-এ 100 অ্যান্সার দিচ্ছে, অর্থাৎ প্রথম 2টা সৃজনশীল দেখে আমি সে 20-এ 20 পেয়ে গেছে বা 19 পেয়ে গেছে, তখন আমার মাথায় অটো সেট হয়ে যায় বাকিগুলো তার হয়েছে, এরকম একটা সেট হয়ে যায়। তো তখন তার পরের গুলার ক্ষেত্রে আমি হয়তো বা খুব একটা বেশি খুঁটিনাটি চেক করি না, আমি হয়তো যে মাঝখানে মনে করো প্রথম লাইন থেকে ক্যালকুলেশনগুলো আমি হয়তো খুব একটা খুঁটিনাটি চেক করি না, আমি মনে করি তো ভালো স্টুডেন্ট, ওর ক্যালকুলেশন হয়েছে, লাস্টে অ্যান্সার ঠিক আছে কিনা, ঠিক আছে মার্ক দিয়ে দেয়। তাই অবশ্যই তোমাকে চিত্র সবকিছু সুন্দর করে লিখতে হবে। তো এখানে চিত্রটা সুন্দর করে লিখতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে 50 পর্যন্ত গেলে আমার ওয়াই অক্ষটা অনেক উপরে চলে যাবে, তা আমি এত উপরে নিতে চাই না। আমি কি করব, আমি এখানে এক ঘরকে 2 2 করে হিসাব করব, অর্থাৎ আমি যখন এক ঘর উপরে উঠে যাব তখন আমি মনে করব যে 2 ঘর উঠে গেছে, এক ঘর উঠলে 2 ঘর মানে 2 একক। তো দেখো এক ঘর উঠলে 2, 2 ঘর উঠলে 4, 3 ঘর উঠলে 6, 4 ঘর উঠলে 8, 5 ঘর উঠলে 10, তার মানে 5 ঘর উঠাতে 10 লিখে ফেলছি, আরো 5 ঘর উঠাতে 20 লিখে ফেলছি, আরো 5 ঘর উঠাতে 30 লিখে ফেলছি, অর্থাৎ প্রতি 5 ঘরে 10 10 করে হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা 2 একক করে হিসাব করতেছি। এখন তুমি যে এখানে প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 একক হিসাব করতেছো, এটা তুমি শিক্ষককে বুঝাই দিতে হবে, এই জন্য তোমাকে বলে লিখে দিতে হবে যে ওয়াই অক্ষ বরাবর
প্রতি বর্গ ঘরকে 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি আমরা, এটা তোমাকে বলে দিতে হবে। যাই হোক, বর্ণনাতে পরে যাচ্ছি। তো যাই হোক, আমরা এখানে মানগুলো লিখলাম, এবার মানগুলো বসানোর পালা। তো তুমি যদি দেখো আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যা শুরু হয়েছে কত থেকে, ওই যে উচ্চ সীমাগুলো শুরু হয়েছে কত থেকে, তুমি যদি দেখো 50 থেকে শুরু হয়েছে, কিন্তু 50 বরাবর কিন্তু কোনো ক্রমযোজিত গণসংখ্যা নাই, তাহলে 50 বরাবর কোনো বিন্দু দিব না আমরা। 55 বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যা 6 দেওয়া আছে, মানে 55 বরাবর থেকে বিন্দু শুরু হবে। তো 55 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা 6। তো এখানে দেখো 55 বরাবর 6 ঘর উপরে বিন্দু দিতে হবে। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো 6 ঘর উপরে বিন্দু নাই, এই যে 55 বরাবর 3 ঘর উপরে বিন্দু। কেন 3 ঘর উপরে বিন্দু? কারণ আমরা উপরের দিকে এক ঘরকে 2 2 করে হিসাব করছি। তো যখন আমি 3 ঘর উপরে উঠে গেছি, তার মানে আমি 6 ঘর উপরে উঠে গেছি। আবার 60 বরাবর আমরা কত ধরছিলাম দেখো, 60 বরাবর যখন উচ্চসীমা যখন 60, তখন ক্রমযোজিত গণসংখ্যা 16। আমরা কি 16 ঘর উঠবো? আমরা 8 ঘর উঠবো, কারণ ওয়াই অক্ষে আমরা এক ঘরকে 2 2 করে হিসাব করছি। তো 60 বরাবর আমি 8 ঘর উপরে বিন্দু দিব, এই যে 8 ঘর উপরে বিন্দু দিব। তো সেম ভাবে 65 বরাবর যত ছিল এই সবগুলো বিন্দু তুমি দিয়ে ফেলবা। ওকে, সবগুলো বিন্দু দিয়ে ফেললাম, ভালো কথা, খুবই ভালো কথা, খুবই মচৎকার কথা, আমরা দিয়ে চমৎকার কথা আর কি দিয়ে ফেললাম। এখন কি করব? এখন এই বিন্দুগুলো তুমি চেষ্টা করবা অজীব রেখার ক্ষেত্রে হাত দিয়ে যোগ করে দেওয়ার, হাত দিয়ে যোগ করা। এটা স্কেল দিয়ে যোগ করলে যে চিত্রটা কোনা বের হয়ে থাকে, ঠিক আছে, অজীব রেখাটি স্মুথ হলে সুন্দর, ঠিক আছে, স্মুথ করে আঁকতে হবে। তো সেজন্য কি করতে হবে, তুমি আগে বিন্দুগুলো ভালো করে দেখো, এরপর চিন্তা করো কিভাবে দাগ টানলে দাগটা দেখতে সুন্দর দেখা যাবে। এরপরে তুমি এই যে এই বরাবর এই এক টানে দাগগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, তার যেন কোনো আঁকা বাঁকা না হয়। এই আস্তে আস্তে আঁকতে গেলে কিন্তু এরকম আঁকা বাঁকা হয়ে যাবে, মনে হবে যে দাগটা দেখতে সুন্দর দেখা যাবে না, সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, আমাদের গ্রাফ হয়ে গেল, কিন্তু এখনো শেষ হয় নাই। কি করতে হবে, এই গ্রাফটাকে, এই লেখচিত্রটাকে এক্স অক্ষের সাথে মিলাইতে হবে। এখন এক্স অক্ষের সাথে কিভাবে মিলাবো? ওই যে আমরা প্রথম শ্রেণীর আগের একটা উচ্চসীমা বের করছিলাম 50, এটা কেন বের করছিলাম এখন আমি বলবো। এটা বের করছি যে এই গ্রাফটাকে সেটার সাথে যুক্ত করে এক্স অক্ষের সাথে মিলাই দিব, এই হচ্ছে কথা। তো এই জন্য আমরা এই শুরুটা লিখছি। এবার তুমি বর্ণনা দিয়ে দিবা, বর্ণনার মধ্যে কি লিখে দেবে, ওই যে এক্স অক্ষে কিন্তু আমরা এক ঘরকে 2 করে ধরি নাই, এক্স অক্ষে আমরা এক ঘরকে এক এক করেই ধরছি। এটা বলে দিব যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে শ্রেণীর উচ্চ সীমা বসাবো, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরছি। এখানে আবার 2 একক ধরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করছি। এখন এখানে একটা জিনিস তুমি দেখতে পাবা যে এখানে আমরা মাঝখানে একটা কাটা চিহ্ন ব্যবহার করছি। এখন তোমার প্রশ্ন হতে পারে কেন আমরা এই কাটা চিহ্নটা ব্যবহার করছি, এটা কিন্তু তোমাকে বলে দিতে হবে। তো তুমি দেখবে এই যে কাটা চিহ্নটা, এটা কেন ব্যবহার করছে। এই কাটা চিহ্নটা ব্যবহার করছে এই জন্য, এই ঘরটা দেখো 0 আর এই ঘরটা হচ্ছে 50। তুমি বলো যে এই 5 ঘরের মধ্যে কি আসলে 50টা ঘর আছে? নাই। তবে 0 থেকে এখান পর্যন্ত 50টা ঘর আছে, এটা আমরা বোঝানোর জন্য আমরা এই কাটা চিহ্নটা বা ভাঙা চিহ্নটা ব্যবহার করব। এটা দিয়ে বোঝায় যে হ্যাঁ 50টা ঘর এর মধ্যে আছে। তো ওইটাও আমরা এখানে বর্ণনার মধ্যে বলে দিব, এই যে বর্ণনার মধ্যে এটাও বলে দিব, মূল বিন্দু হতে 50 পর্যন্ত ঘরগুলোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করেছি। এই হচ্ছে কথা। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অজীব রেখাটা অঙ্কন করতে পারি। তো এটা নিয়ে আর আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। অজীব রেখা আমরা এখন চলে যাব ঢাকা বোর্ড 2020 সালে যে দ্বিতীয় সৃজনশীল আসছে সেটার মধ্যে। চলো এখন ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীলে আমরা চলে যাই। ঢাকা বোর্ড 20 সালের যে দ্বিতীয় সৃজনশীলটা সেটা হচ্ছে এটা। তার আগে আমরা একটু দেখে নেই আমরা যে ঢাকা বোর্ডের প্রথম যে সৃজনশীলটা সমাধান করেছি সেখানে আমরা কি কি জিনিস সমাধান করছি সেটা যদি আমরা দেখি। ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে আমরা খোয়ার গতে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা অঙ্কন করছি। তো তুমি যদি একটু খেয়াল করো এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, এই যে এইটা যে আমরা সমাধান করলাম, এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে, আর অজীব রেখা আমরা শিখলাম এই ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে। এই সৃজনশীলটা শেখার পাশাপাশি আমাদের রাজশাহী বোর্ডের যে প্রথম সৃজনশীল, যশোর বোর্ডের প্রথম সৃজনশীল, কুমিল্লা বোর্ডের প্রথম সৃজনশীল, চট্টগ্রাম বোর্ডের প্রথম সৃজনশীল, এই সবগুলো কিন্তু আমাদের কভার হয়ে গিয়েছে। সেগুলো যখন আমাদের সামনে আসবে আমরা এগুলার ব্যাখ্যা করব না, এগুলো তোমরা নিজেরাই এখন কিন্তু সমাধান করতে পারবে। আবার ঠিক সেম ভাবে এই যে অজীব রেখা ঢাকা বোর্ডে যে প্রথমটি শিখলাম এর পাশাপাশি এই সবগুলো বোর্ডেও এই প্রশ্নটাই আসছে, এটাও ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। তো ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে আমাদের 2টা টপিক কভার হয়ে গেল। এখন আসো আমরা ঢাকা বোর্ডের যে দ্বিতীয় সৃজনশীলটা সেটার মধ্যে আমরা দেখি কি কি জিনিস আছে। এখানে যদি আমরা খেয়াল করি এই জায়গার মধ্যে ক নাম্বার প্রশ্নে
আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, খুবই ভালো কথা, কিন্তু ক নাম্বার প্রশ্ন আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না। এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে বলতেছে যে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো এই সংখ্যাগুলোর মধ্যক কিভাবে নির্ণয় করে সেটা এখন আমরা দেখব। ক নম্বরে এরকম প্রশ্ন কিন্তু আসে। তো মধ্যক নির্ণয় করতে হলে তোমাকে এরকম অনেকগুলো সংখ্যা দিলে তোমার প্রথম কাজ হচ্ছে এই সবগুলো সংখ্যাকে তুমি সাজিয়ে লিখবা, হয় ছোট থেকে বড় আকারে, না হয় বড় থেকে ছোট আকারে। ছোট থেকে বড় আকারে সাজিয়ে লেখাটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখে, আর বড় থেকে ছোট আকারে সাজিয়ে লেখাটাকে বলা হয় মানের অধক্রম অনুসারে সাজিয়ে লিখে। এখন যেহেতু আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাচ্ছি, তো সেজন্য এখানে আমরা লিখলাম মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড়। তো এই সবগুলো সংখ্যাকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলাম। লিখার পরে আমরা এখানে লিখে দিব যে এখানে আমাদের মোট সংখ্যা কয়টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মোট সংখ্যা হচ্ছে 10টি। এখানে গুণে দেখবা, ছোট থেকে বড় আকারে সাজানোর পরে দেখবা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আছে। তো এখানে লিখবা যে মোট সংখ্যা n = 10। এটা কিন্তু একটা জোড় সংখ্যা। তো এখানে আমরা বলে দিব যে মোট সংখ্যা n = 10 যা একটি জোড় সংখ্যা। তো যেহেতু এটা একটা জোড় সংখ্যা, এখন মধ্যক নির্ণয় সূত্র হবে একরকম। জোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র একটি হয়, বিজোড় সংখ্যা হলে আরেকটি হয়। যেহেতু এটা জোড় সংখ্যা, মধ্যকের সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন n এর মান কত দিব? n এর মান দিব 10। কেন? কারণ আমাদের এখানে মোট সংখ্যা 10টি। তো 10 বসাই দিলাম n এর মান। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, এখানে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। তার মানে 5 তম পদ প্লাস 6 তম পদ ডিভাইডেড বাই 2। এখন এই 5 তম পদ কোথায় পাবো আমরা? এই যে তুমি যেটা সাজিয়ে লিখছো, আবারও বলছি যেটাকে সাজিয়ে লিখছো, সেটার 5 নম্বর পদ 5 তম পদ, 6 নম্বর পদ 6 তম পদ। তাহলে 1 2 3 4 5, 5 তম পদ হচ্ছে 24 আর 6 তম পদ হচ্ছে 26। তার মানে এই যে 5 তম পদের জায়গায় 24 বসাই দিব, 6 তম পদের জায়গায় 26 বসাই দিব, নিচে হচ্ছে 2। এবার 24 আর 26 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। তার মানে আমাদের মধ্যক হচ্ছে 25। ক নাম্বার প্রশ্ন সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তুমি গড়, মধ্যক, অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ যাই করো না কেন, এই টেবিলকে একটু মডিফাই করতে হয়। অর্থাৎ 2টা কলামে হয় না, 3টা কলাম লাগে বা 5টা কলাম লাগে। কিন্তু প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের উদ্দীপকে যে 2টা জিনিস দেওয়া আছে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই 2টা দিয়েই প্রচুরক নির্ণয় করা যায়। নতুন কোনো টেবিল তৈরি করার প্রয়োজন পড়ে না। তুমি চাইলে টেবিল একটা তৈরি করতে পারো, মানে এই 2টাই থাকবে শুধু। এগুলো তো এরকম আনুভূমিক ভাবে আছে, তুমি চাইলে লম্বা লম্বি আমরা যেভাবে টেবিল অঙ্কন করি এভাবে টেবিল অঙ্কন করে শ্রেণী আর গণসংখ্যা লিখে একটা টেবিল তৈরি করতে পারো। বাট না করলেও কোনো প্রবলেম হয় না প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে। সো প্রচুরকে আসো। এখন প্রচুরক নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে প্রচুরক শ্রেণী কোনটা সেটা বের করতে হবে। প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তুমি এখানে দেখলে দেখবা 13 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে। তার মানে 51 থেকে 60 এই শ্রেণীটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো আমরা এখানে প্রচুরক শ্রেণী লিখে ফেলবো যে 51 থেকে 60 এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এবার প্রচুরকের সূত্রটা লিখবো। প্রচুরকের সূত্র কি? L প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। তো প্রচুরকের সূত্রটা আমরা এখানে লিখে ফেললাম। এখন L কি, f1 কি, f2 কি, এই মানগুলো আমরা এখানে বসাবো। সো L কি সেটা এখন আমরা জানার চেষ্টা করি। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, যেটা সেটা হচ্ছে L। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটা? আমরা যদি এখানে খেয়াল করি আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা ছিল 13। তার মানে এই 13 বরাবর যে প্রচুরক শ্রেণীটা আছে 51 থেকে 60, এটা নিম্নসীমা হচ্ছে 51 আর উচ্চসীমা 60। L এর মান হচ্ছে এই 51, তাহলে L পেয়ে গেলাম। এবার আসো f1। f1 কি? f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে দিব। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 13, 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 5। তার মানে f1 এর মান 5। f2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে দিব। 13 থেকে 10 বিয়োগ করলে 3, তার মানে f2 এর মান হচ্ছে 3। তো আমরা এখানে f2 এর মান 3 বসাই দিব। আর h বাকি রইল। h হচ্ছে শ্রেণী ব্যবধান। এটা আমরা একটু আগেও জেনেছিলাম যে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিব। 41 থেকে 31 বিয়োগ করলে কত হয়? 10। তার মানে h এর মান হচ্ছে 10। তো এখানে এই মানগুলোই দেখো 5, 3 আর h এর মান 10 আমরা পেয়ে গেলাম। এবার এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিব। প্রচুরকের যে সূত্র, L বরাবর 51, f1 বরাবর 5, f2 বরাবর 3 আর h বরাবর 10 বসাই দিব। 5 আর 3 যোগ করলে 8 আর 5 এর সাথে 10 গুণ করলে 50, 50 কে 8 দিয়ে ভাগ করলে হয় 6.25। 51 এর সাথে 6.25 যদি আমরা যোগ করি তাহলে 57.25। এটাই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে প্রচুরক নির্ণয় হয়ে গেল। এখন আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন আমি তোমাদের বারবারই বলে আসছি যে একটা গ্রাফ থাকবে।
তো এখানেও আমাদের গ্রাফ বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলতেছে। তার মানে এখন আমরা একটা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। সো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে এই দুইটা মানে কিন্তু যথেষ্ট না। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে 3টা কলাম লাগে। সো তুমি যদি এখানে খেয়াল করো, এখানে আমরা 3টা কলাম আঁকবো। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে শিক্ষার্থী সংখ্যা মানে গণসংখ্যা। এই দুইটা জিনিস প্রশ্নে দেয় যেভাবে দেওয়া ছিল সেভাবে আমরা লিখে ফেললাম। তবে এখানে তোমাকে মধ্যমানটা বের করতে হবে। এটা এক্সট্রা তোমাকে করতে হবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে। মধ্যমান কিভাবে পাই? যে কোনো শ্রেণীর নিম্নসীমার সাথে উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ। 31 আর 40 যোগ করলে হয় 71, 71কে 2 দিয়ে ভাগ করলে হয় 35.5। 41 আর 50 যোগ করলে হয় 91, 91কে 2 দিয়ে ভাগ করলে 45.5। এভাবে সবগুলো মধ্যমান বের করব। পাশাপাশি তোমাকে দুইটা মধ্যমান এক্সট্রা লিখতে হবে। ওই যে অজীব রেখার ক্ষেত্রে একটা উচ্চসীমা এক্সট্রা লিখছি, এখানে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে একটা মধ্যমান এক্সট্রা লিখতে হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই প্রথমের শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটার মধ্যমান কত হইতো সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মধ্যমান 10 10 করে ব্যবধান। 55 থেকে 10 কম 45, 45 থেকে 10 কম 35, 35 থেকে 10 কম 25.5। আবার 85 থেকে 10 বেশি 95.5। তাহলে এখানে প্রত্যেকটা 10 10 কম বেশি করে লিখতে হবে। অর্থাৎ উপরের দিকে 10 10 কমতেছে, নিচের দিকে 10 10 বাড়তেছে। তো তোমার প্রথম শ্রেণীর আগের শ্রেণীর মধ্যবিন্দু লাগবে আর শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু লাগবে। ওকে, এবার আসো আমরা আমাদের গ্রাফে চলে আসবো। সো গ্রাফে অ্যাজ ইউজুয়াল যেটাই বলছি, এক্স অক্ষ বরাবর একটা দাগ দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর দাগ দিতে হবে। এক্স অক্ষের নাম হবে এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম হবে ওয়াই ও ওয়াই প্রাইম। এক্স অক্ষের মধ্যে আমরা মান বসাবো শ্রেণীর মধ্যমানের, আর ওয়াই অক্ষ বরাবর মান বসাবো গণসংখ্যা। এখন মধ্যমান কত থেকে শুরু করব? দেখো, মধ্যমান শুরু করব 25.5 থেকে, শেষ করব 95.5-এ। 25.5 থেকে 95.5, এখানে কিন্তু 75টা ঘর, অনেক বেশি। তোমার গ্রাফের মধ্যে কিন্তু জায়গা হবে না, যদি জায়গা হয়ও দেখতে সুন্দর দেখা যাবে না। তো সেজন্য আমরা কি করব? আমরা এক্স অক্ষে মান এক ঘরকে 2 2 করে ধরে নেব। প্রথমে 5 ঘর গ্যাপ রেখে 25.5 লিখব। এরপর 35.5-এ যেতে হলে 10 ঘর লাগবে, কিন্তু আমরা 10 ঘর যাব না, আমরা 5 ঘর পরে 35.5 লিখে ফেলবো। আবার 5 ঘর পরে 45.5 লিখে ফেলবো। এইভাবে আমরা 95.5 পর্যন্ত নামগুলো আমরা লিখে ফেলবো 5 ঘর পর পর। মানে আমরা এখানে এক ঘরকে 2 একক করে ধরে নিয়েছি, এটা এখানে কিন্তু বলে দিয়েছি আমরা। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি দেখি, ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা বসাবো, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা 13, তার মানে 15 পর্যন্ত দাগ দিলেই হবে। তো ওয়াই অক্ষে মানগুলো বসাইতে হয় 5 5 5 করে বা 10 10 10 করে। তো যেহেতু 15 আছে আমরা 5 5 করে বসাইতে পারি। তো এখানে দেখো 5 ঘর উপরে 5, তার 5 ঘর উপরে 5, তার 5 ঘর উপরে আরো 5 বেশি করে 15 আমরা লিখে ফেলছি। 5 10 15। এবার বিন্দু বসাবো। দেখো, যখন আমাদের মধ্যমান শুরু করছি আমরা 25.5 থেকে, এই বরাবর কিন্তু কোনো গণসংখ্যা নাই, কিন্তু 35.5 বরাবর 6 আছে। তার মানে 35.5 বরাবর 6 ঘর উপরে বিন্দু দিব, 45.5 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিব। তো 35.5 বরাবর 6 ঘর উপরে বিন্দু, 45.5 বরাবর 8 ঘর উপরে বিন্দু। এইভাবে আমি এখানে সবগুলা বিন্দু দিয়ে ফেলবো। অর্থাৎ এখানে আমাদের গণসংখ্যা বরাবর যতগুলা বিন্দু হবে, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই সবগুলা বিন্দু আমরা দিয়ে ফেলবো। সবগুলা বিন্দু দেওয়ার পরে এবারে সবগুলা বিন্দু তুমি স্কেল দিয়ে এভাবে একটা একটা করে যোগ করে ফেলবা। যোগ করার পরে তোমার গ্রাফ অলমোস্ট শেষ, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয় নাই, কারণ এই গ্রাফকেও এক্স অক্ষের সাথে মিলাতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে? ওই যে প্রথম শ্রেণীর আগের শ্রেণী বের করছি সেটার সাথে যোগ করব, শেষ শ্রেণীর পরবর্তী শ্রেণী বের করছি সেটার সাথে যোগ করে দিব, তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাবে। আর এখানে বলে দিবা এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এবং শেষে এই বর্ণনাটা বলে দিবা যে এক্স অক্ষ বরাবর আমরা কি ধরছি এক ঘরকে, ওয়াই অক্ষ বরাবর কি ধরছি। এটা অজীব রেখা তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, ওইটাই এখানে বলবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ছেদবিন্দু কেন নেওয়া হয় এটা তোমরা জানো, যে 25টা ঘর আছে এটা বোঝানোর জন্য এখানে আমরা ছেদ চিহ্নটা ব্যবহার করছি বা ভাঙা চিহ্নটা ব্যবহার করছি। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমাদের ঢাকা বোর্ডে যে দুইটা সৃজনশীল সেটা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। এখন আমরা জাম্প করব রাজশাহী। চলো এখন ট্যুর হবে ঢাকা টু রাজশাহী। রাজশাহী বোর্ড 20 সালে এই সৃজনশীল দিয়ে তারা আমাদেরকে ওয়েলকাম করতেছে। রাজশাহীরা তারা আমাদেরকে আম দিয়ে ওয়েলকাম করবে তা না, তারা কি ওজন শিক্ষার্থী সংখ্যা দিয়ে ওয়েলকাম করতেছে। যাই হোক, কি আর করার, যেভাবে ওয়েলকাম করুক সেভাবেই আমাদের মেনে নিতে হবে, সেভাবেই মানিয়ে চলতে হবে। এরকম পরীক্ষায় প্রশ্ন আসলেও, কঠিন প্রশ্ন হোক সহজ প্রশ্ন হোক, মানে তুমি অনেক আত্মবিশ্বাসী হয়ে যাওয়া যাবে না, আবার খুব ডিমোটিভেটেড হওয়া যাবে না। কারণ পরীক্ষা প্রশ্ন কঠিন আসছে, তুমি প্রশ্ন কঠিন আসছে এই জন্য আমার পরীক্ষা খারাপ হবে, এই কথা চিন্তা করে যদি বসে থাকো তাহলে তোমার পরীক্ষা খারাপ হবে। দিন শেষে তোমার লস। কেউ তোমার পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে বলে তোমাকে মার্ক বাড়ায় দিবে না। তো সেই জন্য প্রশ্ন কঠিন হইলেও মাথা ঠান্ডা রেখে আস্তে 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 অ্যান্সার করতে হবে, বুঝে 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 অ্যান্সার করতে হবে। তো ডিপ্রেসড হয়ে বসে গেলে কোনো লাভ নাই।
তো যাই হোক, এখন ওয়েলকাম করছে, ঠিক আছে। তার আগে আমরা যে ঢাকা বোর্ডের দ্বিতীয় যে সৃজনশীল, সেখানে আমরা সমাধান করছি কি, সেখানে আমরা সমাধান করছি প্রচুরক। এই যে প্রচুরকটা আমরা সমাধান করে ফেলছি, প্রচুরক আমাদের সমাধান হয়ে গেছে। আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ, এটাও আমরা ঢাকা বোর্ডের 2 নম্বরে আমরা এগুলো সমাধান করে ফেলছি। আর অজীব রেখা, এটা তো ঢাকা বোর্ডের 1 নম্বরে সমাধান করে। তাহলে আমাদের 4টা জিনিস অলমোস্ট ঢাকা বোর্ড করেই, একটা বোর্ড করেই আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড়, প্রচুরক, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা অঙ্কন করা হয়ে গেল। যাই হোক, দেখি রাজশাহী বোর্ডে নতুন কিছু আসে কিনা। রাজশাহী বোর্ডে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার বলতেছে প্রচুরক শ্রেণীর উল্লেখপূর্বক ইহার মধ্যমান নির্ণয় করো। অর্থাৎ প্রচুরক শ্রেণী কোনটা সেটা বের করবা, তারপর প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করবো। তা আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুরক শ্রেণী। তার মানে 65 থেকে 69 এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন 65 থেকে 69 এর মধ্যমান কি হবে? 65 আর 69 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এই যে দেখো, 65 আর 69 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা অঙ্কন করো। এটা কিন্তু আমরা করে ফেলছি। এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা, আমরা ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্নের গতেই সংক্ষিপ্ত অজীব রেখা অঙ্কন করা শিখে গেছি। তো তুমি সেটা যদি ভালো করে অলরেডি দেখে ফেলো, তাহলে এগুলো তুমি এখন পারবা। তারপরও আমি তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের উত্তরটা কি আসছে সেটা তোমাকে আমি একটু দেখায় রাখি, তাহলে তুমি নিজে নিজে সমাধান করলে তুমি বুঝতে পারবা। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় জন্য 5টা কলাম লাগে, এই 5টা কলামটা হবে দেখতে এইরকম। তুমি নিজে নিজে তৈরি করো, তারপর এটার সাথে মিলাই দেখো যে হয়েছে কিনা। এরপরে হচ্ছে অজীব রেখা। অজীব রেখার জন্য আমরা ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করে আমাদের টেবিলটা হবে এইরকম। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা আমরা কিভাবে অঙ্কন করতে পারি, আর অঙ্কন করলে দেখতে কেমন হবে। তাহলে রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো রাজশাহী বোর্ডের দ্বিতীয় যে প্রশ্নটা সেটা আমরা দেখি। এখানে রাজশাহী বোর্ডের দ্বিতীয় প্রশ্নের এখানে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, কিন্তু ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক নির্ণয় করে। এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যক নির্ণয় করতে হবে। এরকম একটা প্রশ্ন আমরা অলরেডি দেখছি, তারপর আবার এখানে আলোচনা করছি। প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। এখানে এগুলো এলোমেলো ভাবে আছে, এগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিব। তো দেখো, এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। এবার আমরা দেখবো এখানে মোট সংখ্যা কয়টি? 10টি। 10 যেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে সূত্র হবে এটা n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n এর মান 10 বসাই দিব, 10/2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। তার মানে 5 তম পদ যোগ 6 তম পদ ডিভাইডেড বাই 2। 5 তম পদ এর মান কত হবে? যেটা সাজাই লিখলাম সেটা 5 নম্বর পদ। 1 2 3 4 5, 5 তম পদ 24, 6 তম পদ 26। তাহলে 24 আর 26 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 25। এটাই হচ্ছে আমাদের মধ্যক। এবার খ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, খ আর গ। খ আর গ দেখো, প্রচুরক নির্ণয় করতে বলছে আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। প্রচুরক আর গণসংখ্যা বহুভুজ কিন্তু আমরা ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীলে আলোচনা করে ফেলছি। তো তার মানে ওইগুলো দেখলে তুমি এটা করতে পারবা। তারপর আমি তোমাকে এখানে উত্তরটা দেখায় রাখছি যে প্রচুরক নির্ণয় করলে প্রচুরকটা কত আসবে। প্রচুরক আসবে তোমার 57.25। প্রচুরক শ্রেণী হবে 51 থেকে 60। আর গণসংখ্যা বহুভুজটা যদি অঙ্কন করতে যাও তাহলে তোমাকে শ্রেণীর মধ্যমানটা বের করে নিতে হবে। শ্রেণীর মধ্যমান বের করে গ্রাফের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে তোমার গ্রাফটা দেখতে এইরকম দেখাবে। তো রাজশাহী বোর্ডের প্রশ্নগুলো আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না, ঢাকা বোর্ডের সাথে সম্পূর্ণ মিল ছিল। তাহলে ঢাকা বোর্ড থেকে এখন আমরা চলে যাব রাজশাহী বোর্ড থেকে এখন রাজশাহীর আম তো দিল না তারা, আমরা এখন যশোর চলে যাই। চলো, রাজশাহী আর ভাল লাগছে না, গো টু যশোর। যশোর বোর্ড আমাদের ওয়েলকাম করছে এরকম একটা টেবিল দিয়ে। সো যাই হোক, যেটা দিয়ে ওয়েলকাম করুক আমরা মেনে নেব, কোনো সমস্যা নাই। তবে খুব খারাপ কিছু না হলে হয়। এগুলো খারাপ কিছু না দেখে মনে হচ্ছে যে না, এগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে। তো এখানে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, ঠিক আছে। ক নম্বর প্রশ্নে বলতেছে মধ্যক শ্রেণী নির্ধারণ করে তার মধ্যমান নির্ণয় করো। এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা প্রথমে আলোচনা করছিলাম। সো মধ্যক শ্রেণী কিভাবে নির্ধারণ করতে হয় তোমরা জানো। প্রশ্নে যে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে তার পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করবা। করার পরে এই সবগুলা গণসংখ্যা যোগ করলে 60 হয়। এই 60 কে 2 দিয়ে ভাগ করে ফেলবা। 60 কে 2 দিয়ে ভাগ করলে 30। এখন 30 যে শ্রেণীতে আছে 30 তম পদটাই আমাদের মধ্যক। 30 যে শ্রেণীতে আছে সেটাই হচ্ছে আমাদের মধ্যক। তো 30 কোন শ্রেণীতে আছে? গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 3 মানে 1 থেকে 3 পর্যন্ত এখানে, 3 এর পর শুরু হবে 4, 4 থেকে 8 পর্যন্ত এখানে, 8 এর পর শুরু হবে 9, 9 থেকে 20 পর্যন্ত এখানে, 20 এর পর শুরু হবে 21, 21 থেকে 34 পর্যন্ত এইখানে। তার মানে 21 থেকে 34 এর মধ্যে আমাদের এই 30 অবস্থিত। তার মানে আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে 76 থেকে 80। এখন এই মধ্যক যেহেতু 76 থেকে 80, এর মধ্যমান নির্ণয় করতে হবে কিভাবে? 76 আর 80 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে, তাহলে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় হয়ে যাবে। তাহলে ক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল।
খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটা আমরা অলরেডি শিখে ফেলছি। সংক্ষিপ্ত পদ্ধতির গড় শিখছি আমরা কোথায়, ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে। গণসংখ্যা বহুভুজটা শিখছি ঢাকা বোর্ডের দ্বিতীয় সৃজনশীলে। তাহলে ওইটা দেখলেই কিন্তু আমাদের হিসাব নিকাশ সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর গণসংখ্যা বহুভুজ, ঢাকা বোর্ডের দ্বিতীয় সৃজনশীলটাতে আমরা আলোচনা করে ফেলছি। তো সেটা দেখলে তোমার জন্য এনাফ হয়ে যাবে। তবে তাছাড়াও তুমি এখানে অ্যান্সারটা দেখে রাখতে পারো। এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, অ্যান্সার আসবে, টেবিলটা হবে এরকম, আর অ্যান্সারটা আসবে 79.67। আর যদি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো সেক্ষেত্রে চিত্রটা দেখতে এরকম হবে। এখানে কোনো টেবিল আর অঙ্কন করে নাই, কেন? কারণ ক্ষয়ের মধ্যেই কিন্তু আমাদের টেবিলটা ব্যবহার করে ফেলছে, কারণ ক্ষয় মধ্যমান আছে অলরেডি। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে শ্রেণীর মধ্যমান লাগে, সেই শ্রেণীর মধ্যমানগুলো কিন্তু ক্ষতে যেহেতু আছে আমরা এই ক্ষয়ের টেবিলটা ব্যবহার করলেই পারি। আর যদি তুমি চাও নতুন টেবিল তৈরি করতে তাও করতে পারো। এই যে প্রথম 3টা কলাম নিয়ে একটা নতুন টেবিল তৈরি করে তারপরে এই গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করে ফেলবে। এই যে এটা হচ্ছে সেই গণসংখ্যা বহুভুজ। তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে আমাদের সমাধান করতে হয়। তো যশোর বোর্ডের একটা প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। এখন আসো আমরা যশোর বোর্ডের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো যশোর বোর্ডের দ্বিতীয় প্রশ্নে এখানেও একটা আমাদের টেবিল দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী। কতে অনেকগুলো উপাত্ত দিয়ে বলতেছে এটা কোনো প্রচুরক আছে কিনা ব্যাখ্যা করো। তো প্রচুরক কিভাবে আমরা বের করতে পারবো? প্রথমে মধ্যকের মতো এখানেও আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলাম, এই যে এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলাম। এরপর তুমি দেখবে এখানে সবচেয়ে বেশি কোনটা ব্যবহার হয়েছে, মানে কোনটা এখানে উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে 2 বার আর 7 আছে 2 বার। তাহলে এখন এমন যদি হতো যে 7 3 বার আছে তাহলে বলতে পারতাম 7 সবচেয়ে বেশি আছে। দেখুন 7ও 2 বার আছে, 2ও 2 বার আছে, তার মানে সবচেয়ে বেশি আছে 2 এবং 7 দুইটাই। তো যেহেতু 2 এবং 7 দুইটাই সর্বাধিক বার আছে 2 বার করে, তার মানে এটার প্রচুরক হবে 2 এবং 7। তো মনে রাখবা যদি একটা সংখ্যা থেকে সর্বাধিক বার থাকে তাহলে সেটাই প্রচুরক। যদি দেখো যে না 2টা বা 3টা সংখ্যা আছে এরকম যে সেম টাইপের, তারা হচ্ছে বেশি বার আছে, তাহলে তারা সবাই প্রচুরক। আর যদি দেখো কোনো সংখ্যাই একাধিকবার নাই, সব একবার একবার আছে, তাহলে কোনো প্রচুরক নাই। যাই হোক, ক নাম্বার শেষ। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক নির্ণয় করো আর অজীব রেখা নির্ণয় করো। মধ্যক আমরা শিখে ফেলছিলাম কোথায়? মধ্যক আমরা যশোর বোর্ডের যে 2 নাম্বার সৃজনশীলটা আমরা আলোচনা করছিলাম সেখানে কিন্তু মধ্যক শিখে ফেলছিলাম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অজীব রেখা, ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে আমরা অজীব রেখাও শিখে ফেলছি। তো ওইগুলো দেখলেই তুমি এগুলা করতে পারবো। তারপর আমি মধ্যকের অ্যান্সারটা দেখাই। মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমজিত গণসংখ্যা সারণী দিয়ে মধ্যক শ্রেণী বের করতে হবে, তারপরে সূত্র বসাইলে অ্যান্সার আসবে 53.33। অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তারপর যদি তুমি গ্রাফটা অঙ্কন করো, গ্রাফটা অঙ্কন করলে এইরকম দেখাবে, এই যে এটা হচ্ছে সেই গ্রাফটা হবে। তাহলেই আমাদের এটা সমাধান হয়ে গেল। তো যশোর বোর্ডের আমাদের ট্রাভেল শেষ। এখন আমরা চলে যাব কুমিল্লা বোর্ডে। চলো যশোর বোর্ড থেকে এখন আমরা চলে যাই কুমিল্লায়। কুমিল্লা বোর্ড আমাদের ওয়েলকাম করতেছে রসমালাই, কুমিল্লার রসমালাই না দিয়ে আমাদের এরকম আবার আরেকটা টেবিল দিয়ে আমাদের ওয়েলকাম করতেছে। যাই হোক, কি করার, আমরা এটা সমাধান করি। দেখো এখানে প্রশ্নে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী, 48 থেকে 53। তার মানে 48 আর 53 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই সেটার মধ্যমান আমরা পেয়ে যাব। খ আর গতে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে করছি, আর অজীব রেখাও ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে আমরা সমাধান করে ফেলছি। তুমি এখানে উত্তরটা দেখতে চাইলে দেখতে পারো। সংক্ষিপ্ত পদ্ধতির গড় টেবিলটা হবে দেখতে এরকম, আর গড় আসবে 48.19, ঠিক আছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের উত্তর। আর গ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের এই যে অজীব রেখা অঙ্কন করতে বলছে, অজীব রেখার জন্য ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করব, তারপরে হচ্ছে আমাদের চিত্রটা দেখতে এইরকম দেখাবে। তো তুমি এইভাবে হচ্ছে অঙ্কন করতে পারো। এবার আসো আমরা পরবর্তীতে যেটা করব, কুমিল্লা বোর্ডের দ্বিতীয় সৃজনশীল যেটা, সেটা হচ্ছে এইটা। এখানে আমাদেরকে এখানেও একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে আমাদের এটা নির্ণয় করতে বলা হচ্ছে। ক নাম্বার প্রশ্নে কয়েকটা সংখ্যা দিয়ে বলছে এদের গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক গড় নির্ণয় করা খুবই সহজ। প্রথমে সবগুলো সংখ্যা যোগ করে ফেলতে হবে, এই সবগুলো যোগ করে ফেলতে হবে, ভাগ করতে হবে এখানে কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে। 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করে দিব। এই সবগুলো যোগ করলে 30, 30কে 6 দিয়ে ভাগ করলে হয় 5, তার মানে এখানে গড় হবে 5। খ নাম্বার প্রশ্নে বলতেছে মধ্যক, আর গ নাম্বারে বলছে গণসংখ্যা বহুভুজ। মধ্যক আমরা যশোর বোর্ডের 2 নাম্বার সৃজনশীলে দেখেছি, আর গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 2 নাম্বার সৃজনশীলে আমরা দেখেছি। তারপরে এখানে যদি মধ্যক তুমি নির্ণয় করো, মধ্যকটা এই টেবিলটা হবে এটা, ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, আর মধ্যকের অ্যান্সার আসবে তোমার 58, ঠিক আছে। এই যে মধ্যকের সূত্র দিয়ে যদি অ্যান্সারটা বের করো তাহলে 58 আসবে। আর গণসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলে এটা হবে তার টেবিল, আর নিচে এটা হচ্ছে তার গ্রাফ।
তাহলেই কিন্তু কুমিল্লা বোর্ডের যে দুইটা সৃজনশীল সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আচ্ছা, তো কুমিল্লা বোর্ডের পরবর্তীতে আমরা চলে আসবো চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড 2020 সালে কি আসছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। সো চট্টগ্রাম বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্নগুলো যদি আমরা দেখি, এইখানের মধ্যে আমাদের কতে বলা হচ্ছে এই যে টেবিলটা আছে এই টেবিলটার প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো প্রচুরক শ্রেণী যেটার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী, 60 আর 64 যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পেয়ে যাব। খ নম্বর প্রশ্নে বলছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করো। এই যে সারণীটা আছে এটা থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করব। যেটা থেকে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করতে যাই, আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বলতে এখানে শুধু মধ্যক, ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতি স্কিপ করতে পারো, এটা সম্ভবত একটু টাইপিং এ ভুল আছে। মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক আমরা শিখছি, কোথায় শিখছি? মধ্যক আমরা শিখছি হচ্ছে যশোর বোর্ডের 2 নম্বর সৃজনশীলে। তো এটার মধ্যক যদি তুমি নির্ণয় করো তাহলে যশোর বোর্ডের 2 নম্বর সৃজনশীলটা দেখলেই হবে। আর গ নম্বরে এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে গণসংখ্যা নিবেশনের আয়তলেখা অঙ্কন করো। তো আয়তলেখাটা শিখবো আমরা এখন। তো আয়তলেখা আমরা অঙ্কন করতে যাই, তবে তার আগে মধ্যকের অ্যান্সার কি হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখায় রাখি, তাহলে তোমরা ভালোভাবে এটা সমাধান করতে পারবে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যার যে সারণীটা সেটা তৈরি করতে হবে। এরপর তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে, মধ্যকের মান আসছে 62। আর আয়তলেখা এবার আমরা অঙ্কন করা শিখবো। আয়তলেখা অঙ্কন করতে গেলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এটা তো প্রশ্নে যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা লিখে ফেলবো, কিন্তু তোমাকে এখানে একটা কলাম অবশ্যই করতে হবে যেটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা কিন্তু অন্য কোনো কিছু করতে গিয়ে আমাদের এখন পর্যন্ত প্রয়োজন পড়ে না, এটা শুধু আয়তলেখা করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা। তো এখন অবিচ্ছিন্ন জিনিসটা আর কি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা জিনিসটা কি আর বিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো তুমি যদি খেয়াল করো এই শ্রেণীটা কত থেকে কত, 45 থেকে 49 পর্যন্ত। এর পরবর্তী শ্রেণীটা দেখো 50 থেকে 54 পর্যন্ত, অর্থাৎ এটা শেষ হয়েছে 49-এ কিন্তু পরেরটা শুরু হয়েছে 50-এ। তাহলে 49 থেকে 50-এর মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। তুমি যদি দেখো এটা হচ্ছে 49-এর দাগ, মনে করো এটা হচ্ছে 50-এর দাগ। তো আগের শ্রেণীটা 49 পর্যন্ত, পরের শ্রেণীটা আবার শুরু হয়েছে 50 থেকে। তাহলে 49 থেকে 50-এর মধ্যে যে গ্যাপ এটা কিন্তু রয়ে গেল, অর্থাৎ দুইটা শ্রেণী বিচ্ছিন্ন হয়ে গেল। তো এই জন্য এই শ্রেণীটাকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণী। আচ্ছা, এখন এটাকে অবিচ্ছিন্ন বানাতে হবে। অবিচ্ছিন্ন মানে কি? এটা যেখানে শেষ হবে পরেরটা সেখান থেকে শুরু হতে হবে। এটা 54-তে শেষ মানে এটা 54 থেকে শুরু হইতে হবে, এরকম ভাবে তৈরি করতে হবে, তাহলে সেটাকে বলবো অবিচ্ছিন্ন। এটা করার নিয়মটা হচ্ছে এখানে আমাদের যে নিম্নসীমাগুলো আছে, এই যে নিম্নসীমাগুলো আছে এগুলো থেকে 0.5 করে আমরা বিয়োগ করে দিব। এই যে এখানে আমাদের যে নিম্নসীমাগুলো আছে প্রত্যেকটা থেকে আমরা 0.5 করে বিয়োগ করে দিয়েছি। 45 থেকে 0.5 বিয়োগ করলে 40.5, 50 থেকে 0.5 বিয়োগ করলে 49.5, 55 থেকে 0.5 বিয়োগ করলে 54.5, এভাবে সবগুলো থেকে 0.5 বিয়োগ করে দিব। আর যেগুলো উচ্চসীমা আছে সেগুলোর সাথে 0.5 যোগ করে দিব। 49-এর সাথে 0.5 যোগ করলে 49.5, 54-এর সাথে 0.5 যোগ করলে 54.5, অর্থাৎ নিম্নসীমার থেকে কমায় দিব 0.5, উচ্চসীমার সাথে বাড়ায় দিব 0.5। তাহলে দেখবা এটা অবিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাবে। কিভাবে? তুমি দেখো এটা 49.5-এ শেষ হয়েছে, পরেরটা ঠিক 49.5-এ শুরু হয়েছে। এটা 54.5-এ শেষ হয়েছে, পরেরটা 54.5 থেকে শুরু হয়েছে। তার মানে এটা অবিচ্ছিন্ন শ্রেণী, এদের মধ্যে কোনো গ্যাপ নাই। এবার আমরা আমাদের গ্রাফে চলে যাব। তো গ্রাফ অঙ্কন করা তোমরা সবাই জানো যে প্রথমে এক্স অক্ষ অঙ্কন করতে হবে, ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে। এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরবো, অর্থাৎ এই যে আমরা যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করছি এটাকে ধরবো আমরা এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে থাকবে গণসংখ্যা। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমি কোনগুলো বসাবো? দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাতে গেলে তোমার এই 44.5 আগে বসাবা, তারপর 49.5 বসাবা, এরপর আবার দেখো আবার 49 আসছে, তো এটা তো একবার বসানো হয়ে গেছে, তো এটা লাগবে না। এবার 54.5 বসাবা, এরপর আবার 54 আসছে, এটা লাগবে না কারণ 54 একবার বসানো হয়ে গেছে। এরপর 59.5, আবার 59 চলে আসছে, এটা বসাবো না। এবার 64.5, আবার 64 চলে আসছে, এটা বসাবো না। এবার 69.5, আবার 69 চলে আসছে, এটা বসাবো না। এবার 74.5। এইভাবে আমরা শুধু এই সংখ্যাগুলো বসাবো। এগুলো বসাইলে কিন্তু এগুলো বসানো হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের এক্স অক্ষের মধ্যে দেখো 44.5 থেকে আমরা মান বসানো শুরু করব। তো দেখো প্রথমে 5 ঘর গ্যাপ রেখে 44.5, এরপর 44.5 এর 5 ঘর পরে হয় 49.5, 49.5, এভাবে 5 ঘর পর পর 74.5 পর্যন্ত আমরা মানগুলো লিখে নিলাম। আর ওয়াই অক্ষে বসাবো গণসংখ্যা। আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 20, মানে ওয়াই অক্ষে আমাদের 20 ঘর লাগবে। তো 20 ঘর যেহেতু লাগবে, এই যে দেখো 5 ঘর উপরে 5, তার 5 ঘর উপরে 10, 15, 20 পর্যন্ত আমরা লিখে রাখলাম। এবার বিন্দুগুলো বসাবো কিভাবে ভাইয়া? বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যখন 44, এখানে দুইটা করে বিন্দু বসবে। দেখো একটু ভালো করে খেয়াল করো, যখন 44.5
তখন গণসংখ্যা 4। আবার যখন 49.5 তখনও গণসংখ্যা 4। তার মানে 44.5 আর 49.5 বরাবর আমি 4 বিন্দু দিব। তো দেখো এখানে 44.5 এই বরাবর 4 ঘর উপরে একটা বিন্দু দিবা, আর 49.5 এই বরাবর 4 ঘর উপরে একটা বিন্দু দিবা। ভালো করে খেয়াল করো, এই যে 44.5 বরাবর 4 ঘর উপরে বিন্দু, 49.5 বরাবর 4 ঘর উপরে বিন্দু। বিন্দু দিয়ে তুমি কি করবা, এই দুইটাকে যোগ করে দিবা, এই বিন্দু দুইটা যোগ করে দিবা। ভালো কথা। এবার আসো পরবর্তী শ্রেণী কি, পরবর্তী শ্রেণী হচ্ছে 49.5 বরাবর 8 আছে, 54.5 বরাবর 8 আছে। তুমি দেখো একটু আগে কিন্তু 49.5 বরাবর তুমি 4 বিন্দু দিছো, এখন আবার তুমি 49 বরাবর 8 বিন্দু দিবা, 54 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিবা। সো এখন আমরা এই 49.5 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিব, 54.5 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিব। এবার এই দুইটাকে যোগ করে দিব। সেম ভাবে পরবর্তী ঘর 54.5 বরাবর 10 আছে, 59.5 বরাবরও 10 আছে, দিয়ে দিব। তারপর 59.5 বরাবর 20 বিন্দু, 64.5 বরাবর 20 বিন্দু যোগ করে দিব। এইভাবে তুমি সবগুলার শ্রেণীর ক্ষেত্রে দুইটা দুইটা করে বিন্দু পাবা, এই দুইটা দুইটা করে বিন্দু যোগ করে দিবা। যোগ করার পরে এবার এদেরকে নিচে এক্স অক্ষের সাথে মিলাই দিবে, সোজাসুজি দাগ দিয়ে মিলাই দিবে, সোজাসুজি দাগ দিয়ে মিলাই দিবা, সোজাসুজি একটা দাগ দিয়ে এদেরকে মিলাই দিবা। তাহলে তুমি দেখবা এখানে আয়তক্ষেত্র তৈরি হলো, 1 2 3 4 5, 5টা আয়তক্ষেত্র তৈরি, 6টা আয়তক্ষেত্র তৈরি হলো। এটাই হচ্ছে আয়তলেখ। তুমি এদেরকে স্কেচ করে একটু কালার করে দিতে পারো, হালকা, বেশি না। তো এটাই হবে আমাদের নির্ণয় আয়তলেখ। এরপর তুমি এখানে বলে দিতে হবে, এখানে আমরা এক্স অক্ষ 1 ঘর করে ধরছি, ওয়াই অক্ষ 1 ঘর করে ধরছি, তো এখানে ঝামেলা নাই, যেটা বলা আছে সেটা তুমি এখানে বলে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন সমাধান হয়ে গেল। তার মানে এই চট্টগ্রাম বোর্ডের প্রথম প্রশ্নে আমাদের এই আয়তলেখ জিনিসটা আমাদের কিন্তু কভার হয়ে গেল, ঠিক আছে। আর মধ্যক ছিল, মধ্যক যশোর বোর্ড 2 নম্বর সৃজনশীলটা দেখলেই তোমার হয়ে যাবে। এবার আসো চট্টগ্রাম বোর্ডের যে দ্বিতীয় সৃজনশীলটা আসছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের সেকেন্ড সৃজনশীলটা। সেই সেকেন্ড সৃজনশীল যদি আমরা এখানে খেয়াল করি, এখানেও আমরা একটা নতুন জিনিস দেখতে পাবো। সেটা কি, ওই যে টেবিল ছাড়া মানে অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া আছে। তো এই অশ্রেণীকৃত উপাত্তের আমাদের এখন গড় যেগুলো বলছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। সো এখানে আমাদের বোঝার অনেক কিছু আছে, চলো আমরা সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো বর্ণনা সহ। বিন্যস্ত মানে টেবিল আকারে যেটা আছে থাকে ওইটার প্রচুরকের সূত্রটা। তো প্রচুরকের সূত্র আমরা জানি L + F1 / F1 + F2 × H। L কি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। F1 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করতে হয়। F2 কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয়। H কি, শ্রেণী ব্যবধান। তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সারণীটা থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করব। তো দেখো, সংক্ষিপ্ত পদ্ধতির গড় বলুক, মধ্যক বলুক, প্রচুরক বলুক, গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা, যাই বলুক না কেন, তোমার টেবিল লাগবেই লাগবে। যদি টেবিল প্রশ্নে না দিয়ে দেয় বরং এটা ঝামেলা, কারণ টেবিলে তোমার বানায় নিতে হবে, তারপর করতে হবে। তো এই জন্য টেবিল আকারে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করা সুবিধাজনক আর কি। এখন এটাকে আমরা টেবিলে রূপান্তর করতে হবে। তার মানে প্রথমে আমরা এটাকে একটা টেবিলে রূপান্তর করব, তার পরবর্তীতে গিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করব। তো এখন টেবিলে কিভাবে আমরা রূপান্তর করতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো টেবিলে যদি আমাদের রূপান্তর করতে হয়, প্রথমে আমাদের যে উপাত্তগুলো দেওয়া থাকবে এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মান, এই দুইটা মান আমাদের লাগবে। এই যে এই উপাত্তগুলোর মধ্যে, এই যে এখানে যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা এবং সবচেয়ে ছোট মান কোনটা সেটা আমাদের লাগবে। তো দেখো, আমরা যদি ওই উপাত্তগুলো খুঁজি তাহলে এখানে সবচেয়ে বড় মান পাবো হচ্ছে 99 আর সবচেয়ে ছোট মান পাবো হচ্ছে 50। তার মানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা এখানে পেয়ে গেলাম। এবার তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে। উপাত্তের পরিসর নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এই 99 থেকে 50 বিয়োগ করে 1 যোগ করতে হবে, তাহলে হয় 50। তাহলে উপাত্তের পরিসর আমরা পেয়ে যাবো। এই পরিসর কিন্তু লাগবে, টেবিল তৈরি করতে গেলে পরিসর লাগবে। 2 নম্বরে শ্রেণী ব্যবধান লাগবে। এখন শ্রেণী ব্যবধানটা কি? শ্রেণী ব্যবধান হচ্ছে একটা শ্রেণীর মধ্যে কতটুক পর্যন্ত এটা বিস্তৃত থাকবে সেটার মান, কয় ঘর পর্যন্ত থাকবে। তো এই শ্রেণী ব্যবধান প্রশ্নেই বলা থাকে, নরমালি 5 বলা থাকে, 7 বলা থাকে, 8 বলা থাকে, 10 বলা থাকে। যেটা বলা থাকবে সেটাই তোমাকে ধরতে হবে। কিন্তু কোনো কারণে যদি প্রশ্নে বলা না থাকে, যেমন এই প্রশ্নে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তির মান বলা নাই, তোমাকে নিজেকে ধরে নিতে হবে শ্রেণী ব্যবধান কত। তো এটা ধরা, তুমি যে কোনো মান ধরতে পারো, 5 ধরতে পারো, 10 ধরতে পারো, 8 ধরতে পারো। তবে এটা মান কত ধরবা এরকম একটা তুমি নিজে একটু একটা ট্রিক ফলো করতে পারো। সেটা হচ্ছে, যদি পরিসরের মান দেখো 40-এর বেশি,
তাহলে তুমি 10 করে ধরে নাও শ্রেণী ব্যবধান। আর যদি দেখো পরিসরের মান 40-এর কম, 35, 30, 25, তাহলে 5 করে ধরো। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পরিসরের মান হচ্ছে 50, মানে 40-এর বেশি। তাহলে আমরা এখন শ্রেণী ব্যবধান আমরা 10 ধরে নিব। তো এটা যে 10 ধরতে হবে এমন কোনো কথা নাই, বাট এই নিয়মটা তুমি চাইলে ফলো করতে পারো। এটা কোনো একদম ম্যান্ডেটরি কোনো নিয়ম না, তুমি চাইলে এটা ফলো করতে পারো। আচ্ছা, তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন আসো, শ্রেণী ব্যবধান যখন আমরা পেয়ে গেলাম 10, এবার আমরা শ্রেণী সংখ্যা বের করব। আমাদের কয়টা শ্রেণী হবে? শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। তো পরিসরের মান আমরা পেয়ে গেছি কত? পরিসরের মান পেয়ে গেছি আমরা 50, আর শ্রেণী ব্যবধানের মান পেয়ে গেছি 10। তার মানে 50-কে 10 দিয়ে ভাগ করব, তাহলে শ্রেণী সংখ্যাটা পেয়ে যায় 5। এভাবে আমরা শ্রেণী সংখ্যা পেতে পারি। যদি এখানে কখনো শ্রেণী সংখ্যা দশমিকে আসে, তাহলে সবসময় পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিতে হবে। মনে করো 5.00001 আসছে, তাও তোমাকে 6 নিতে হবে, 5 নিলে কিন্তু হবে না, পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিতে হবে সবসময়। তাহলে শ্রেণী সংখ্যা আমরা পেয়ে গেলাম 5। এবার আমাদের টেবিল নির্ণয়ের পালা। তো টেবিল যখন আমরা নির্ণয় করব, তো প্রথমে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি। আমাদের যদি টেবিল নির্ণয় করতে হয়, নরমালি একটা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে 3টা জিনিস লাগে: শ্রেণী ব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা। এই 3টা জিনিস দিলেই আমরা টেবিল নির্ণয় করে ফেলতে পারবো। মানে টেবিল নির্ণয় করতে বলে এতটুকু করলেই হবে। কিন্তু খ নাম্বার প্রশ্নে কিন্তু শুধু টেবিল নির্ণয় করতে বলা নাই। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হয়েছে আমরা যদি খেয়াল করি, খ নাম্বার প্রশ্নে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। তো তুমি যদি টেবিলে 3টা কলাম করে টেবিল তৈরি করো, আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য তো আরো কিছু কলাম লাগে, সেগুলো বের করতে হবে এক্সট্রা। এই জন্য তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে কলামগুলো লাগে সেগুলো লিখে ফেলবা। মধ্যমান, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, সেটা তুমি লিখে ফেলবা। আচ্ছা, তো এখন আসো টেবিলটা আমরা আগে নির্ণয় করি। টেবিলটা নির্ণয় করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, প্রথমে শ্রেণীব্যাপ্তিগুলো লিখতে হবে। এখন শ্রেণীব্যাপ্তি কত থেকে লেখা শুরু করব? তুমি দেখবা তোমার এখানে শ্রেণী ব্যবধান সবচেয়ে কম কত, মানে সর্বনিম্ন মানটা কত। আমি দেখতে পাচ্ছি আমার যে উপাত্তগুলো ছিল সেই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে কম মান হচ্ছে 50। তাহলে তুমি লেখা শুরু করবা 50 থেকে। এখন 50 থেকে লেখার পরে পরবর্তী ঘরে কি লিখবা? দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই বরাবর নিম্নসীমা সবগুলো আমরা আগে বসে ফেলবো। তো তুমি যখন প্রথম ঘরে 50 বসাইলে, পরের ঘরে কত বসাবো? পরের ঘরে তুমি 10 বেশি লিখবে। এখন কত হচ্ছে, কেন 10 বেশি লিখবো? ওই যে তুমি শ্রেণী ব্যবধান 10 ধরছো, মানে পরের শ্রেণীটা 10 ঘর পরে হবে। তো এই জন্য 50-এর পরে পরের শ্রেণীটা আমরা লিখবো 60, এর পরের শ্রেণীটা 70, 80, 90। এবার আসো যে বাই 50, 60, 70, 80, 90-তে লিখলাম, পরবর্তী মানটা কি লিখবো? পরবর্তী মানটা হবে এই যে আমাদের 50-এর পরের ঘরটা যেহেতু 60, 60-এর আগের ঘরটা হবে এইখানে। অর্থাৎ 60-এর আগে কত? 59, এখানে 59 পর্যন্ত হবে। এটা 70-এ শেষ হয়েছে মানে এর আগেরটা হবে 69। এটা 80-তে শেষ হয়েছে মানে তার আগেরটা হবে 79। এভাবে তুমি আগের ঘরের মানগুলো লিখে ফেলবা। 90-এর পরে যেহেতু এগুলো 89, তার পরেরটা হবে 99, এরকম আর কি। তো এখন কথা হচ্ছে আমি কেন 99 পর্যন্তই লিখলাম, আমি পরে এরপরে আর কেন বেশি লিখলাম না? কারণ তুমি এখানে শ্রেণী সংখ্যা বের করছো, তোমার শ্রেণী সংখ্যা কত আসছে? 5। তার মানে তোমার 5টা শ্রেণী হবে, এর বেশি হবে না, কমও হবে না। তো দেখো এখানে কিন্তু 5টাই শ্রেণী, 1, 2, 3, 4, 5, 5টা শ্রেণী। এই জন্য এর বেশি আমরা আর যাই নাই, 5টা শ্রেণী বের করতে হবে আমাদের। আচ্ছা, এবার আসো দ্বিতীয়ত, এই শ্রেণীব্যাপ্তির পরে আমরা ট্যালিতে চলে যাব। ট্যালি কিভাবে নির্ণয় করে সেটা আমরা একটু দেখি। ট্যালি চিহ্ন বের করব আমরা আমাদের যে উপাত্তগুলো দেওয়া ছিল প্রশ্নে, এই 50 থেকে 49-এর মধ্যে কয়টা সংখ্যা আছে তুমি এখানে গুনে গুনে দেখবে। এই যে এখানে প্রশ্নের মধ্যে 50 থেকে 49-এর মধ্যে কয়টা সংখ্যা আছে গুনে গুনে দেখবা। তো তুমি গুনার পরে দেখবা যে এখানে 3টা সংখ্যা আছে, তাহলে দেখবে এখানে 3টা দাগ দিবা, পাশাপাশি গণসংখ্যার মধ্যে 3 লিখে ফেলবা। এর পরবর্তী 60 থেকে 69-এর মধ্যে দেখবা 6টা মান আছে, তাহলে তুমি এখানে 6টা দাগ দিবে। এখন দাগ দেওয়ার দাগ দেওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 নম্বর দাগটা এইভাবে তোমার দিতে হবে অ্যাঙ্গেল করে। আবার 6, 7, 8, 9, 10 নম্বর দাগটা হবে এইভাবে, আবার 15 নম্বর দাগ, অর্থাৎ 5টা 5টা করে এভাবে চলে। তো এখানে যেহেতু 6টা, প্রথমে 5টা এইভাবে দিব, তারপর একটা এরকম সিঙ্গেল দিব, তাহলে 6টা হলো, এখানে 6 লিখে দিব। এরপরে ঘরে 9টা, 9টা লিখে 9 লিখে দিব। এরপরে ঘরে 9টা, 9 লিখে দিব। এরপরে ঘরে 3টা, 3 লিখে দিব, শেষ। তাহলে কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল। এখন যেহেতু গড় নির্ণয় করব, আমাদের এই মধ্যমানটা বের করতে হবে। সবাই জানো কেমনে মধ্যমান বের করে, ধাপ বিচ্যুতি বের করতে হবে, গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি তোমাকে বের করে নিতে হবে। এরপরে তুমি গড় নির্ণয় করে ফেলবা। গড় নির্ণয় করা আমরা শিখছি কোথায়? গড় নির্ণয় করা আমরা শিখছি ঢাকা বোর্ডের একদম প্রথম সৃজনশীলে। তাহলে গড় নির্ণয়টা এখন তুমি করতে পারবা, যেহেতু তোমার কাছে এখন টেবিল আছে। এবার খ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্ন দেখো। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলেও টেবিল লাগবে। টেবিল কিন্তু এখন তোমার কাছে আছে ভাইয়া। টেবিল কোনটা? টেবিল হচ্ছে এই যে খতে তুমি যে টেবিলটা বের করছো সেটা ব্যবহার করেই তুমি এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে ফেলবা। এই যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে ফেলবা, মধ্যমানটা লাগবে আর হচ্ছে
এটা হচ্ছে মধ্যমান বসবে, এখানে গণসংখ্যা গুলো বসিয়ে তারপর হচ্ছে তুমি টেবিলটা তৈরি করে গ্রাফটা তৈরি করে ফেলবা, তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এইরকম অশ্রেণীকৃত উপাত্তটাকে টেবিলে রূপান্তর করে তার পরবর্তীতে অন্যান্য আমাদের যেগুলো বের করতে বলবে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। তো চট্টগ্রাম বোর্ড শেষ। চট্টগ্রাম বোর্ডের পরে এখন আমরা সিলেট বোর্ডে যাব। চলো আমরা সিলেট বোর্ড সমাধান করি। চট্টগ্রাম টু সিলেট। তো সিলেট বোর্ডে যে প্রশ্ন আসছে আমরা যদি দেখি, এখানে কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন খুবই একই টাইপের প্রশ্ন আমাদের বারবার আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। তার মানে এই শ্রেণীটা হচ্ছে 48 থেকে 53, 48 আর 53 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, সেটাই হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান। এর পরবর্তীতে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হচ্ছে, যেটা আমরা আলোচনা করে ফেলেছি। উপাত্তের অজীব রেখা নির্ণয় করতে বলছে, সেটাও আমরা আলোচনা করে ফেলেছি। ঢাকা বোর্ড 1 নম্বর সৃজনশীলের সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত গড় আর হচ্ছে গণসংখ্যা বহু আলোচনা করছে ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নে। তো সেটা দেখলে কিন্তু তোমার এই দুইটা প্রশ্ন সমাধান করতে পারবো তোমরা ইনশাল্লাহ। যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করলে এটা হবে সেটার টেবিল, আর গড়ের অ্যান্সার আসবে 48.19। আর যদি তোমরা ইয়ে করো, অজীব রেখাটা অঙ্কন করতে যাও, অজীব রেখা অঙ্কন করতে গেলে তোমাদের এখানে হচ্ছে এই ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করে অজীব রেখাটা দেখতে এইরকম দেখা যাবে। তাহলেই কিন্তু আমাদের প্রশ্নটা সমাধান হয়ে যাবে। সিলেট বোর্ডের 1 নম্বর যে সৃজনশীল প্রশ্ন সেটা আমাদের সমাধান হয়ে যাবে। এবার আসলে সিলেট বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, কয়েকটা সংখ্যা দিয়ে বলছে এটার গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করতে গেলে সবগুলো সংখ্যা যোগ করতে হয় আর মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এখানে সংখ্যা আছে টোটাল 8টা, 8 দিয়ে ভাগ করব। এই সবগুলোকে যোগ করলে 96 হয়, 96কে 8 দিয়ে ভাগ করলে 12। তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে যাচ্ছে। এবার খ আর গ এর মধ্যে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে উপাত্তের মধ্যক আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো মধ্যক আর গণসংখ্যা বহুভুজ আমরা যশোর বোর্ড 2 নম্বর আর গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নে আলোচনা করছি। তো আমরা যদি এখানে উত্তরটা একটু দেখে রাখি, তাহলে এই যে দেখো মধ্যক নির্ণয় করতে গেলে এই টেবিলটা তৈরি করব আমরা, আর মধ্যকের অ্যান্সার আসবে 68.33। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের এই মধ্যমান নির্ণয় করে তারপর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। সেটা ছকটা দেখতে এইরকম দেখা যাবে। তাহলে কিন্তু আমাদের সিলেট বোর্ডের 2টা সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে গেল। এবার আসলে আমরা বরিশাল বোর্ডের 2020 সালের প্রশ্নগুলো সমাধান করব। বরিশাল বোর্ড 2020 সালে যে সৃজনশীল প্রশ্ন আসছে সেটা যদি আমরা দেখি, এখানে আমাদের কি দিচ্ছে তারা, এখানে যদি আমরা দেখি এখানেও আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দেওয়া হয়েছে। এরপরে অনেকগুলো সংখ্যা দিয়ে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এদের মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে হলে এদেরকে আগে ছোট থেকে বড় আকারে সাজায় লিখবো, এরপর দেখবো এখানে কয়টা সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা সংখ্যা, মানে জোড় সংখ্যা। তো যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে মধ্যকের সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n এর মান 6 বসায় দিব, তাহলে 3 তম পদ আর 4 তম পদ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 3 তম পদ কত? 3 তম পদ হচ্ছে 28। 4 তম পদ কত? 4 তম পদ হচ্ছে 3 তম পদ হচ্ছে যে 20 আর 4 তম পদ হচ্ছে 26। যেটা সাজাই লিখছি সেটা থেকে দেখতে হবে। তাহলে 20 আর 26 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে 23 হয়, সেটাই আমাদের অ্যান্সার। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা সেটা আমরা আলোচনা করে ফেলেছি আমাদের ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্নে। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা সেগুলোই দেখলে তোমরা বুঝতে পারবে। তাছাড়াও আমরা এখানে উত্তর যদি দেখি, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের উত্তর এই যেটা হচ্ছে তার টেবিল হবে, আর গড়ের অ্যান্সার আসবে 45.64। আর যদি অজীব রেখা অঙ্কন করতে যাই তাহলে আমাদের এই টেবিলটা অঙ্কন করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা সহ। আর অজীব রেখা অঙ্কন করতে গেলে অজীব রেখাটা দেখতে এরকম দেখা যাবে। মনে রাখবে অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী, এটা কখনো নিম্নমুখী হবে না, এটা সবসময় উপরের দিকে উঠতে থাকবে। কারণ যেহেতু ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা ধরছি, ক্রমযোজিত গণসংখ্যা সবসময় বাড়তে থাকে, সেই জন্য অজীব রেখা সবসময় উপরের দিকে উঠতে থাকে। এবার আসলে বরিশাল বোর্ডের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বরিশাল বোর্ডের যে 2 নম্বর প্রশ্ন, সেখানেও আমাদের একটা টেবিল দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 15, তার মানে প্রচুরক শ্রেণী 51 থেকে 60। এবার 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটার মধ্যবিন্দু আমরা পেয়ে যাব 55.5। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মধ্যক আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। মধ্যক আর গণসংখ্যা বহুভুজ আমরা আলোচনা করছি যশোর বোর্ড 2 নম্বর প্রশ্নে, আর গণসংখ্যা বহুভুজ আলোচনা করছি ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নে। তো এটার মধ্যক যদি আমরা দেখি, ক্রমযোজিত গণসংখ্যা আমাদের নির্ণয় করতে হয়, নির্ণয় করে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হয়। তারপর যদি আমরা মধ্যক নির্ণয় করি তাহলে মধ্যকের অ্যান্সার আসবে কত সেটা আমরা দেখে রাখি। মধ্যক নির্ণয় করলে আমাদের এই যে মধ্যকের অ্যান্সার আসবে 55.67। এটা হচ্ছে মধ্যকের সূত্র দিয়ে মানগুলো বসাতে হবে। কিভাবে মানগুলো পায় সেগুলো সবকিছুই তোমরা এখন জানো। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে শ্রেণীর মধ্যমান বের করে তারপরে এই যে আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আমরা সমাধান করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের এই গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়ে যাবে। শেষ বরিশাল শেষ। বরিশাল থেকে এখন আমরা চলে আসবো দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2020 সালে।
তো আমরা যদি এখানে দেখি দিনাজপুর বোর্ড 2020 সালে কি এসেছে, এখানে যদি তুমি খেয়াল করো এখানেও কিন্তু আমাদের একটা টেবিল দেওয়া আছে। এই টেবিল থেকে এখন আমাদের বলা হচ্ছে প্রচুরক নির্ণয় সূত্রটি লেখা বর্ণনা সহ। তো প্রচুরকের সূত্র আমরা সবাই জানি, এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এল হচ্ছে শ্রেণীর প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আর তার পূর্ববর্তী গণসংখ্যার পার্থক্য, আর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার পরবর্তী গণসংখ্যার পার্থক্য। খ নম্বরে মধ্যক নির্ণয় করতে বলছে, গ নম্বরে গণসংখ্যা বহুভুজ, মধ্যক যশোর বোর্ড 2 আর গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ড 2 নম্বর সৃজনশীল আমরা আলোচনা করেছি। আর এটার উত্তর যদি আমরা দেখে রাখতে চাই তাহলে এই যে মধ্যক, আমরা যদি এখানে দেখি এই মধ্যকের এই যে সারণীটা হবে এইটা, আর মধ্যকের অ্যান্সার আসবে 57.25। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে এটা হবে তার টেবিল আর এটা হচ্ছে তার গ্রাফ, তাহলেই তোমরা এটা সমাধান করে ফেলতে পারবে। শেষ, আমাদের এই প্রশ্নটাও শেষ। এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালের দ্বিতীয় প্রশ্নটা। এখানে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে প্রথমে তোমাকে যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে সেটা তো লিখবাই, পাশাপাশি তুমি ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখে ফেলবা। লিখার পরে এখন তুমি মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ফেলবে। মোট গণসংখ্যা 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20। 20 কোন ঘরে আছে? 1 থেকে 4 পর্যন্ত এখানে, 5 থেকে 12 পর্যন্ত এখানে, 13 থেকে 25 পর্যন্ত এখানে, তার মানে 20 এখানে আছে। এই 55 থেকে 64 এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন এই 55 থেকে 64-র মধ্যবিন্দু বের করতে হলে 55 আর 64 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে সেটার মধ্যবিন্দু আমরা পেয়ে যাব। এবার আসো খ আর গ নাম্বার প্রশ্ন। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল আমরা আলোচনা করেছি। তারপরও তুমি সংক্ষিপ্ত পদ্ধতির গড় যখন এটা নির্ণয় করবে, এটা টেবিলটা দেখতে এইরকম দেখাবে আর এটার গড়ের অ্যান্সার আসবে 61.25। আর গ নম্বরে যখন তুমি অজীব রেখা অঙ্কন করবা তখন ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে একটা টেবিল তৈরি করতে হবে আর এটার গ্রাফটা দেখতে এইরকম দেখাবে অজীব রেখা। অনেকবার দেখছো যে অজীব রেখা অনেকবার প্রশ্নে আসতেছে পরীক্ষায়, আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, এগুলো এই দুইটা জিনিসই কিন্তু সবচেয়ে বেশি আসে। অজীব রেখা, তারপরে হচ্ছে তোমার গণসংখ্যা বহুভুজ আর সংক্ষিপ্ত পদ্ধতির গড়, এগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। আচ্ছা শেষ, এখন আসো আমাদের আজকের আলোচনার 2020 সালের শেষ যে বোর্ডটা ময়মনসিংহ বোর্ড 2020, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো ময়মনসিংহ বোর্ড 2020 সাল যদি আমরা দেখি, এখানে আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা বের করতে বলা হচ্ছে ক নাম্বার প্রশ্নে। তো মধ্যক শ্রেণী কিভাবে বের করে সবাই জানো, প্রথমে গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40কে 2 দিয়ে ভাগ করলে 20। 20 কোন ঘরে আছে? 20 এই ঘরে আছে, এই যে 15 থেকে 26 পর্যন্ত এই ঘরে, তার মানে এই ঘরে 20 আছে। তার মানে আমাদের মধ্যক শ্রেণীটা হচ্ছে 161 থেকে 165। তার মানে এখানে আমাদের নিম্ন সীমাটা বলছে, তো নিম্ন সীমা 161, তার মানে অ্যান্সার হবে 161। আর খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় উচ্চতা, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে এটার গড় নির্ণয় করতে হবে। গ নাম্বারে বলছে অজীব রেখা নির্ণয় করতে হবে। ঢাকা বোর্ড 20 সালের প্রথম সৃজনশীলটা এটা আমরা আলোচনা করেছি। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করলে কি হবে সেটা তুমি এখানে দেখে রাখতে পারো। এটা হচ্ছে সেটার টেবিল আর এটা হচ্ছে তার অ্যান্সার 162.38। আর যদি অজীব রেখা অঙ্কন করো তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে আর পরবর্তীতে এই অজীব রেখাটা দেখতে এইরকম দেখাবে। অজীব রেখা অনেকের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তুমি হয়তো এক ঘরকে 2 করে ধরছো, আবার কেউ এক ঘরকে 1 করে ধরছে, কেউ 2 ঘরকে 1 করে ধরছে, বাট চিত্র ঘুরে ফিরে দেখতে অলমোস্ট সেমই হবে। তবে কারোটা একটু উঁচু হবে, কারোটা একটু মাঝামাঝি হবে, কারোটা একটু চাপা হবে, কিন্তু তুমি ভ্যালুগুলো ঠিকঠাক বসালেই কিন্তু মার্কস তুমি পেয়ে যাবে। আসো এবার আমাদের আজকের আলোচনার সর্বশেষ সৃজনশীল ময়মনসিংহ বোর্ডের যে দ্বিতীয় সৃজনশীলটা, সেটা এখানেও দেখো বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো প্রচুরক শ্রেণী কোনটা বলো তো? প্রচুরক শ্রেণীর যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এটার মধ্যবিন্দু 70 থেকে 79-র মধ্যবিন্দুটা আমরা বের করব। তো 70 থেকে 79-র মধ্যবিন্দু কিভাবে পাবো? 70 আর 79 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। 70 আর 79 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 74.5, তার মানে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী আর মধ্যবিন্দু যে 74.5। খ নম্বরে বলছে মধ্যক নির্ণয় করো, গ নম্বরে বলছে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। তো মধ্যক আমরা নির্ণয় করে ফেলেছি যশোর বোর্ডের 2 নম্বর প্রশ্নে, আর গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করে ফেলেছি। তারপরও যদি তুমি এখানে সেটা সমাধান করতে যাও, মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, মধ্যক শ্রেণী বের করতে হবে, এরপর মানগুলো বসায় তুমি এটা সমাধান করে ফেলবা। 74.62 এটা হচ্ছে আমাদের মধ্যক। আর যদি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তাহলে তোমাকে অবশ্যই শ্রেণীর মধ্যমানগুলো বের করে একটা টেবিল তৈরি করতে হবে, এবং টেবিল তৈরি করার পর তুমি যখন গ্রাফটা অঙ্কন করবা গ্রাফটা দেখতে এই রকম দেখাবে। এক্স অক্ষ বরাবর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে তুমি হচ্ছে এটা সমাধান করে ফেলবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এরই মাধ্যমে
আমাদের কিন্তু 2020 সালের সবগুলো সৃজনশীল 18টা সৃজনশীল কিন্তু আমরা আলোচনা করে ফেললাম সম্পূর্ণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একই জিনিস বারবার পরীক্ষায় আসে। তো তুমি নিজেই বুঝে গেছো যে তোমার পরীক্ষায় কি কি জিনিস আসবে। তারপর আমি আরেকবার বলে রাখি, তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, তার পরবর্তীতে দিবা গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা। এই তিনটা জিনিস থেকে তোমার পরীক্ষায় একটা না একটা আসবে, একটা না তিনটাও আসার সম্ভাবনা মোটামুটি 99.99%। তবে দুইটা আসবে এটা 100% শিওর থাকো। আর তাছাড়াও এর পরবর্তীতে তুমি পড়বা মধ্যক কিভাবে নির্ণয় করে, প্রচুরক কিভাবে নির্ণয় করে এবং আয়তলেখ কিভাবে নির্ণয় করে, এটাও তুমি দেখতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমরা যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো তাদের সবার প্রিপারেশন খুবই ভালো হচ্ছে, এবং তুমি পাশাপাশি তোমার পরিচিত যারা আছে তাদেরকেও জানিয়ে দিবে যে হচ্ছে যেন বইটা সংগ্রহ করে। আমাদের ইজি ম্যাথ বইয়ের পাশাপাশি কিন্তু আমাদের বাকি সবগুলো বইয়ের কিন্তু ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি, তারপরে ইজি ইংলিশ, সব বিষয়ের কিন্তু বই আছে। সেই বইগুলো কিন্তু এই একই রকম ভাবে তৈরি, তুমি বই তো পাচ্ছই, সমাধান পাচ্ছ, সাথে বিশ্লেষণও পেয়ে যাচ্ছ ভিডিও আকারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন ভালোভাবে নাও। আর হচ্ছে যারা এখন ইজি ম্যাথ বই সংগ্রহ করে নাই, সংগ্রহ করে নাও। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।